আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের ভেক্টরের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটা না খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার যদি তোমরা না পড়ো সেক্ষেত্রে অন্য অন্য চ্যাপ্টারগুলো বুঝবার কোনো সম্ভাবনাই থাকে না। সুতরাং যদি কারো বুঝতে অসুবিধা হয় কোনো একটা চ্যাপ্টার, বিশেষ করে ভেক্টরের রেজুলেশন, যেটা ভেক্টর উপাংশ বা ভেক্টর রিলেটেড যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদেরকে আবার বেসিক কমপ্লিট করতেই হবে। আমি চেষ্টা করব সব কিছু বাস্তবিকভাবে বোঝানোর এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণ ম্যাথ, অর্থাৎ যেই টপিকটা যখন পড়াবো সেই রিলেটেড ম্যাথমেটিক্স, সেই রিলেটেড এমসিকিউ, সেই রিলেটেড জ্ঞানমূলক অনুধাবনমূলক সব কিছুই আমি কাভার করব। এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই সিরিজটা কাভার করার পরে তোমাদের কোনো সমস্যা আর থাকবে না। সেটা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স বলো অথবা বোর্ড, তো কোনোভাবেই থাকবে না। সুতরাং একটু ধৈর্য নিয়ে যদি দেখো তাহলে খুব ভালো হয়। চলো শুরু করছি। ভেক্টর, প্রথমে আসো রাশি কি। রাশি হচ্ছে এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে রাশি বলে। যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি, সুতরাং এগুলোকে আমরা রাশি বলবো। রাশি নয় কোনগুলো যেগুলোকে পরিমাপ করা যায় না, যেমন সেটা ভালোবাসা হতে পারে, দুঃখ কষ্ট হতে পারে, এগুলো কিন্তু পরিমাপ করা যায় না। তোমরা হয়তো বলবা যে অনেক কষ্ট পেয়েছি, ফিজিক্সের ভাষায় অনেক বলে কোনো কিছু নেই, মান বলতে হবে। যেহেতু সেগুলোকে পরিমাপ করা যায় না সেহেতু সেগুলো আমরা রাশি বলতেও পারি না। রাশি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্কেলার রাশি এবং আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। ক্লাস 9-10-এও তোমরা এগুলো দেখেছো, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। যেহেতু আসছে ইন্টারমিডিয়েটে আমাকে কিছু কথা তো বলতেই হবে। স্কেলার রাশি হচ্ছে যেটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মান বলাটাই জরুরি, সেখানে দিক বলার প্রয়োজন নেই, কিন্তু দিক বললে আরো বিড়ম্বনা হয়, বুঝতে অসুবিধা হয়। ব্যাপারটা এমন যে তুমি দোকানে গিয়ে বললে আমাকে দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম কোণে বা উত্তর পূর্ব কোণে আমাকে 5 কেজি চাল দিন, ব্যাপারটা অদ্ভুত শোনাচ্ছে। তুমি যদি সিম্পলি বলতা যে আমাকে 5 কেজি, দ্যাট মিনস এই যে 5 এটা হচ্ছে ভর, কেজি ভরের একক না, তাহলে আমাকে 5 কেজি চাল দিন, শুধু যদি মানটাই বলতা তাহলেই কিন্তু যথেষ্ট। যখনই তুমি বলবা যে উত্তর পশ্চিম কোণে বা এত ডিগ্রি কোণে আমাকে 5 কেজি চাল দিন, তখন কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। সুতরাং স্কেলার রাশি হচ্ছে যেগুলোর মান বললেই যথেষ্ট, বরং দিক বললেই বিড়ম্বনা হয়, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। তুমি নিজেই বুঝতে পারবা, বাস্তব জীবন ফিজিক্সের সাথে জড়িত। তুমি জীবনের ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে যে যে প্রশ্ন তুমি করবা কাউকে, তুমি বুঝে নিও সেগুলোই ফিজিক্স। ওকে, ভেক্টর রাশি কেমন? বলা হচ্ছে যেটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে গেলে মান এবং দিক উভয়টাই জরুরি। তুমি যদি শুধু মান বলো তবু হবে না, আবার যদি শুধু দিক বলো তবু হবে না। যে তোমাকে প্রশ্ন করবে সে নিজেই তোমার থেকে শুনে নেবে যে আসলে সেটা কোন দিকে বা কত মান। আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। সাপোজ এটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এখানে কোনো একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। এ যদি তোমাকে জিজ্ঞাসা করে ও কোথায় গিয়েছে বা ও কোথায়, এর কথা জিজ্ঞাসা করলো যে কোথায়, তুমি বললা সে পূর্ব দিকে গিয়েছে, তার মানে তুমি একটা ডিরেকশন তাকে বললা। কিন্তু শুধু পূর্ব দিক কি যথেষ্ট? এ তখন তোমাকে কি জিজ্ঞাসা করবে যে পূর্ব দিকে কত কিলোমিটার গিয়েছে, তার মানে এইবার সে একটা মান জানতে চাচ্ছে। হতে পারে 5 কিলোমিটার বা 2 কিলোমিটার, হতে পারে 3 কিলোমিটার। এ যদি দেখতে পায় তাহলে তো এ নিজেই বুঝবে যে কত কিলোমিটার গিয়েছে, কোন দিকে গিয়েছে। কিন্তু এ যদি ওকে দেখতে না পায় সেক্ষেত্রে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে যে, তুমি যদি দিক বলো যে পূর্ব দিকে গিয়েছে, বলবে কত কিলোমিটার গিয়েছে, তাহলে মান জানতে চাইবে। আবার যদি তুমি শুধু মান বলো যে 5 কিলোমিটার গিয়েছে, তাহলে বলবে যে কোন দিকে 5 কিলোমিটার গিয়েছে। তার মানে হচ্ছে এই জাতীয় জিনিসের ক্ষেত্রে, যেমন এটা হচ্ছে সরণ, এই যে এখান থেকে এতটুকু পথ সে গিয়েছে এটা হচ্ছে সরণ। সরণ এই জন্যই বলা হয় এটা একটা ভেক্টর রাশি। একইভাবে এইদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এইদিকে, প্রত্যেক ক্ষেত্রেই তুমি কিন্তু তাকে দিক বলবা, বা তুমি না বললেও সে দিকটা কিন্তু শুনবে। একইভাবে কোনো একজন ব্যক্তি তো এদিকেও যেতে পারে, রাইট? সাপোজ এখানে গেল না, সে কোথায় গেল? সাপোজ এটা একটা মাঠের মতো তুমি ভাবো, ব্যক্তিটা গেল এখান থেকে এখানে, এটা হচ্ছে ব্যক্তির পজিশন। এইবার তুমি তাকে কি বলবা? যে ওই ব্যক্তিটা উত্তর পূর্ব কর্নারে গিয়েছে। শুধু উত্তর পূর্ব কর্নার, দ্যাট মিন্স তুমি একটা দিক বলেছো। শুধু দিক বললেই কি হবে?
তার সাথে সাথে ও কিন্তু জিজ্ঞাসা করবে যে কত কিলোমিটার গিয়েছে উত্তর পূর্ব কর্নারে। তাহলে দিক এবং মান কিন্তু উভয়টাই জেনে নিচ্ছে। ফিজিক্সের ক্ষেত্রে এরকম উত্তর পূর্ব পশ্চিম শুধু দিক এটাও তো হতে পারে না। হ্যাঁ ঠিক আছে, যেটা মাঝ বরাবর গিয়েছে উত্তর পূর্ব বলেছ, যদি এদিকে যেত, যদি এদিকে যেত হতে পারে না। মাঠে, এটা যদি একটা মাঠ হয় আমরা তো এভাবে যাতায়াত করি না। সেই জন্য ফিজিক্সে কি করা হচ্ছে, এই পূর্ব দিকটাকেই তারা আসলে এক্স অক্ষ বলছে, পশ্চিম দিকটাকেই তারা মাইনাস এক্স অক্ষ বলছে, উত্তরটাকে তারা বলছে ওয়াই এবং দক্ষিণটাকে তারা বলছে মাইনাস ওয়াই। তাহলে আমাদের এগুলো প্রয়োজনে এভাবে এসেছে, তাই না? এখন কথা হচ্ছে তারা কিভাবে কাজটা করেছে। এক্স অক্ষ বরাবর তারা ডিরেকশনকে বলেছে, এক্স অক্ষ ভালো করে, এক্স অক্ষ বরাবর তারা ডিরেকশনকে বলেছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর তারা ডিরেকশনকে বলেছে জে ক্যাপ। তার মানে এইবার তারা আর পূর্ব বলছে না, পূর্বটাকে কি বলছে আই ক্যাপ বলছে। এইবার তারা আর উত্তর বলছে না, উত্তরটাকেই বলছে জে ক্যাপ। একইভাবে দক্ষিণটাকে বলছে মাইনাস জে ক্যাপ, পশ্চিমটাকে বলছে মাইনাস আই ক্যাপ। তার মানে হচ্ছে এই যে আই জে কে যেটাই বলি না কেন আমরা আই জে মূলত কি বুঝাই, ডিরেকশন বোঝাই। এবং তোমরা জানো যে সাপোজ এই একটা পয়েন্ট, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ওকে, এবং সাপোজ এটা হচ্ছে 1 2 3 4। তাহলে আমরা যদি বলি যে এই পয়েন্টটা কত হওয়া উচিত, এই পয়েন্টটা হওয়া উচিত 3,4, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর 4, রাইট। এখন এই দিকটাকে তারা কিভাবে ডিফাইন করছে, সাপোজ এই জায়গায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তারা এই যে অবস্থানটা, এই অবস্থানটাকেই তারা বলছে যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তার মানে সে এক্স অক্ষ বরাবর 3 একক গিয়েছে আর ওয়াই অক্ষ বরাবর 4 একক পরিমাণ গিয়েছে। তাহলে আমরা যখন এইভাবে কোনো কিছু লেখা দেখব আমরা কি বুঝবো, যে এক্স অক্ষ বরাবর 3 মিটার গিয়েছে, হতে পারে 3 মিটার, অথবা ওয়াই অক্ষ বরাবর সে 4 মিটার গিয়েছে। সিম্পলি আমি যদি তোমাকে বলতাম যে কোনো একজন ব্যক্তি 5i ক্যাপ গিয়েছে, তার মানে কি সে এক্স অক্ষ বরাবর হয়তো এটা 5 মিটার গিয়েছে। এমনও হতে পারে যে আমি এভাবে বললাম যে 5i ক্যাপ নিউটন, তার মানে কি দেখো এটা বলের মান দেয়া হচ্ছে, রাইট। তার মানে এক্স অক্ষ বরাবর সে 5 নিউটন বল কি করছে, প্রযুক্ত করছে। তাহলে 5টা শুধু কি বোঝাচ্ছে, শুধু কিন্তু ভ্যালু বা ম্যাগনিচিউড বোঝাচ্ছে, আর আইটা কি বোঝাচ্ছে, কোন ডিরেকশন বরাবর সেটা বোঝাচ্ছে। একইভাবে যদি কোনো একটা ব্যক্তি সাপোজ 1 2 3 4 আর এখানে 4, সাপোজ এই পয়েন্টটার কথা যদি আমরা কনসিডার করি, তাহলে এই পয়েন্টটা কি হবে দেখো তো, এক্স অক্ষ বরাবর নেগেটিভ আসছে 3 পর্যন্ত, তাহলে -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটাই তার অবস্থান। তাহলে এগুলো দ্বারা কি বোঝায়, যে এক্স অক্ষ বরাবর অথবা এক্স অক্ষ বরাবর সে কতটুকু আসছে, ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু যাচ্ছে। একইভাবে এই অক্ষের গুলোও তোমরা পারবা, তুমি জানো এখানে এক্স নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, সুতরাং দুটার সামনে নেগেটিভ আসবে। এখানে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, এখন তোমরা পারবা। তাহলে আই জে কে এগুলো আসলে কি বোঝায়, কোনো একটা বস্তু কোন দিকে গিয়েছে সেটা বোঝায়। এই জন্য বলা হয় এগুলো কিন্তু একক ভেক্টর বলা হয়, রাইট। তোমরা এটা জানো যে আই ক্যাপ বলো, জে ক্যাপ বলো বা কে ক্যাপ, সেটাতে আমি আসবো, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এগুলোর কাজ কি, এগুলোর কাজ হচ্ছে শুধু ডিরেকশন বোঝানো। যখন শুধু আই থাকবে শুধু এক্স অক্ষ বরাবর, মাইনাস আই থাকলে মাইনাস এক্স অক্ষ বরাবর। ক্লিয়ার? এই হচ্ছে আসলে ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়, আমরা বুঝবো কি করে যে সেই রাশিটার মান এবং দিক উভয়টাই আছে। আমরা যখন এম লিখি, এম দ্বারা কি বোঝায়, ম্যাস বা ভর। আমরা বললাম যে 5 কেজি, এবং এই 5 কেজির ক্ষেত্রে আমাদের কিন্তু কখনোই দিক বলার প্রয়োজন পড়বে না, বরং বিড়ম্বনা হবে দিক বলার সাথে সাথে। তো যদি কোনো একটা রাশি ভেক্টর রাশি হয়, যদি সরণ একটা ভেক্টর রাশি, তাহলে কিভাবে প্রকাশ করব আমরা সেটাকে, বলা হচ্ছে এইরকম একটা তীর চিহ্ন দেব। এই তীর চিহ্ন দিয়ে আমরা বুঝবো যে এস আসলে এখানে একটা ভেক্টর রাশি, যেই রাশিটার মান এবং দিক উভয়টাই আছে। এইভাবে প্রকাশ করা যায়।
অথবা উপরে একটা বার সাইন দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু এইভাবে লেখার সমস্যা হলো যে এটা অনেক সময় গড় বোঝায়, অনেক সময় এটাকে নিচে একটা চিহ্ন দিয়েও ব্যবহার করা হয়। এইটা ঠিক তখন করা হয় যখন ভেক্টর রাশিকে জোর দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, হ্যাঁ, তখন সরি তখন আসলে এইভাবে প্রকাশ করা হয়। আর মান বোঝাতে কিভাবে প্রকাশ করা হয়, সাপোজ এস একটা ভেক্টর রাশি, উভয় পাশে এই সাইনটা ব্যবহার করা হয়, সেটা তুমি যেভাবে খাড়া দুইটা লাইন ব্যবহার করা বা পরম মান যেটাই বলো না কেন, এইটা দ্বারা ভেক্টর রাশির দিক বোঝায় না, শুধু আসলে মান বোঝায়। আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমাদের দিকের প্রয়োজন নাই, শুধু মানটাই জরুরি। কোন কোন ক্ষেত্রে হতে পারে ওদিকে আমি যাচ্ছি না, যখন অঙ্ক করাবো তখন আমি বুঝাবো। এই হচ্ছে মূলত ভেক্টর রাশির ব্যাপার স্যাপার গেল। আই জে কেন ব্যবহার করা হয় একটু ধারণা দিলাম, পরবর্তীতে আবার আসবে। এবং এই জিনিসগুলো যখন তোমরা দেখবা, এটা ম্যান্ডেটরি তোমাদেরকে বুঝতে হবে, যেটা আসলে বস্তুর অবস্থান কোন দিকে কিভাবে আছে সেটা বোঝাচ্ছে। চলো নেক্সট, এখন আসো ভেক্টর ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য। এটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসতেও দেখা যায় না, তবে একটু জেনে থাকতে ক্ষতি কি না। ভেক্টর রাশি বলা হচ্ছে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন, অলরেডি বলা হয়েছে, প্রকাশ করতে শুধু মান বলাটাই জরুরি। নেক্সট, মান অথবা দিক উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হতে পারে। যেমন ধরো আমি বললাম যে এস 5 মিটার, সাপোজ এটা যদি আমার অক্ষ হয় তাহলে ও বুঝাবে হয়তো এই দিকে গিয়েছে 5 মিটার, কিন্তু যদি আমি কখনো এইভাবে লিখি যে -5 মিটার, তাহলে কি বুঝাবে, ঠিক উল্টা ডিরেকশন বোঝাবে। আমরা সরি, এটা সাপোজ 5 মিটার, যদি মাইনাস বলা হয় তাহলে ঠিক উল্টা বোঝাবে। ফিজিক্সে বা ম্যাথে যখন মাইনাস সাইনটা ব্যবহার করা হয় সেটা ঠিক উল্টা জিনিস বোঝানোর জন্য, ডিরেকশনটা আলাদা, ঠিক অপোজিট, এটা বোঝানোর জন্যই কিন্তু আসলে ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে মানের পরিবর্তন করলে, মান অথবা দিকের পরিবর্তন, আমি কিন্তু দিকের পরিবর্তন করেছি এখানে। দেখো এখানেও 5 ছিল, এখানেও কিন্তু 5 আছে, কিন্তু আমি মাইনাস দিয়ে ডিরেকশনটা কি করেছি, চেঞ্জ করেছি। তাহলে ওই বস্তুকে তুমি কি আর খুঁজে পাবা? আমি বললাম একটি বস্তুর এক্স তোমার মূল বিন্দু থেকে 5 কিলোমিটার দূরে। এখন আমি যদি এটা না বলে বলি যে মূল বিন্দু থেকে -5 কিলোমিটার দূরে, তার মানে তার ডিরেকশনটা চেঞ্জ করেছি। ও যদি এইদিকে 5 কিলোমিটার থেকে মাইনাস বলার সাথে সাথে ওই দিকে 5 কিলোমিটার, তার মানে কি সে কিন্তু তার অবস্থান অলরেডি পরিবর্তন করে ফেলছে। সুতরাং দিকের পরিবর্তনেও পরিবর্তিত হতে পারে। অথবা যদি আমি সাপোজ এখানে 5 বললাম, সাপোজ 5 বলার সময় বস্তুটা এখানে ছিল বা ব্যক্তিটা এখানে ছিল, এখন এই 5-এর জায়গায় যদি আমি 8 বলি, তাহলে কি মূলবিন্দু থেকে ওখানে থাকবে নাকি আরও কিছুটা দূরে থাকবে? ডেফিনেটলি আরও কিছুটা দূরে থাকবে। তাহলে মান অথবা দিক উভয়ের পরিবর্তনেই পরিবর্তিত হয়। তারপর কি ওটা শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত, দিক তো নাই, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না। হ্যাঁ, সত্যিই হয় না। কেমন এটা, যে সাপোজ কোনো একটা বস্তু এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসলো, অর্থাৎ তার আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয়, সেক্ষেত্রে আমরা তার সরণ কত বলি? সরণ বলি কিন্তু আসলে 0 মিটার, রাইট? সাধারণ গাণিতিক নিয়মে হয় ওই একইভাবেই, যদি এখান থেকে এখানে, এখান থেকে এইভাবে যদি আসে এবং প্রত্যেকটা যদি সাপোজ 2 2, সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো সে আসলে 8 মিটার দূরত্ব ট্রাভেল করেছে, তাই না? এটা সাধারণ গাণিতিক নিয়মেই হয়। দুটি ভেক্টরের কোনটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। দুটি ভেক্টর কোনোটার মানই শূন্য নয়, হতে পারে একটা 2i ক্যাপ আর একটা 5j ক্যাপ, কিন্তু দুইটা গুণ করলে শূন্য হয়ে যাবে, অর্থাৎ দুইটা অশূন্য ভ্যালু গুণ করলে শূন্য হতে পারে ভেক্টরের ক্ষেত্রে, যেটা আমরা ভেক্টর গুণনের ক্ষেত্রে দেখব বা স্কেলার গুণনের ক্ষেত্রে আমরা সেটা পাবো, রাইট? ওকে, যেমন i j গুণ করলে 0 হয়ে যায়, আমরা দেখব। কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে যদি একটির মান অন্তত শূন্য না হয়, সেক্ষেত্রে কখনোই শূন্য হবে না। তুমি যদি 2 × 1 করো, তাহলে এটা কিন্তু কোনোদিন শূন্য হবে না। অ্যাটলিস্ট 2 × 0 হতে হবে, অথবা 0 × 0 হতে হবে, অর্থাৎ অন্তত একটি শূন্য হলেও শূন্য হবে, অথবা দুইটি শূন্য হলেও শূন্য হবে। এই কথাটাই আসলে বলতে চাচ্ছে। প্রকাশের জন্য তীর চিহ্ন ব্যবহার করা হয়, যেমন বল একটা ভেক্টর রাশি এভাবে দেওয়া হয়,
বা যদি আমরা বলি এ একটা ভেক্টর রাশি, তখন এর উপর এইভাবে তীর চিহ্নটা দেওয়া হয়, কোনো চিহ্নের প্রয়োজন পড়ে না। আমরা সিম্পলি লিখি যে ভর, আমরা সিম্পলি লিখি কাজ, আমরা সিম্পলি লিখি প্রেশার। ওকে, নেক্সট, শুধু দিক ও মান থাকলেই ভেক্টর রাশি হবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কনসেপ্ট বিল্ড আপের জন্য। শুধু দিক ও মান থাকলেই ভেক্টর রাশি হবে না। আমরা এতদিন পর্যন্ত শিখেছি যে মান এবং দিক থাকলেই ভেক্টর রাশি হবে, এখানে এসে বলছি যে মান এবং দিক থাকলেই ভেক্টর রাশি হবে না, বরং ভেক্টর যোগের যে নিয়ম আছে সেটাকে মানতে হবে। ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি যে তড়িতের ক্ষেত্রে দেখা যায় তড়িতের কিন্তু ডিরেকশন আছে, যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তার কিন্তু একটা দিক আছে। আমি বললাম যে সাপোজ যে বিদ্যুৎ এইভাবে আসছে, সাপোজ এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার এবং এখানে কত পাবা, 4 অ্যাম্পিয়ার পাবা। সাপোজ এখানে তখন কোণ 30 ডিগ্রি। যদি এমন হয় যে বিদ্যুৎ আসছে এখানে 60 ডিগ্রি কোণ, এটাও 2 অ্যাম্পিয়ার, এটাও 2 অ্যাম্পিয়ার, এখানে এই কোণের কারণে কি এখানে মানের কোনো পরিবর্তন হবে নাকি চারই থাকবে? চারই থাকবে। আমরা জানি এই কোণের পরিবর্তনের কারণে কিন্তু ভেক্টর রাশির মানের পরিবর্তন হয়। তো এখানে তো বিদ্যুতের ডিরেকশন ছিল, তারপরেও কি মানের কোনো পরিবর্তন হবে না? তাহলে বিদ্যুৎ প্রবাহ মাত্রা অবশ্যই দিক আছে, কিন্তু সে ভেক্টর যোগের নিয়ম যেহেতু মানছে না, সুতরাং আমরা দিক এবং মান থাকলেও বলতে পারবো না যে সে ভেক্টর রাশি। তার জন্য দেখতে হবে সে ভেক্টর যোগের যে নিয়ম আছে, অর্থাৎ ভেক্টর বীজগণিত যেটা রয়েছে সেটাকে মানছে কিনা আমাদেরকে এটাও দেখতে হবে। এই ব্যাপারগুলো না খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোনো আচ্ছা, এটা আসলে এখানে না, এই জায়গাটায় ক্লিয়ার, এটা এখানে নয়, উদাহরণটা আসবে আসলে এই জায়গায়, রাইট? ওকে, তারপর এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। ওকে, এই ছিল মূলত আমাদের কাছে প্রকার। ওকে, চলো আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। এখানে আমরা ভেক্টরের প্রকারভেদ বা ক্লাসিফিকেশনস অফ ভেক্টর নিয়ে কথা বলবো। প্রথমে আসছে শূন্য বা অকার্যকর ভেক্টর। সংজ্ঞা দিয়েছি আমি সুন্দর করে, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। এটাকে কিভাবে প্রকাশ করা হয় সেটাও দেওয়া হয়েছে, এর কোনো নির্দিষ্ট দিক নেই, এগুলো আলোচনার বিষয়। আমি বললাম যে এটা একটা ভেক্টর, কিন্তু আমি বলছি দিক নাই, এটা কনফ্লিক্ট করছে। তো আপনি একটু আগেই বললেন যে যেটা ভেক্টর রাশি হবে তার দিক থাকবে, এখন বলছেন যে শূন্য ভেক্টরের দিক না, এটা কনফ্লিক্ট করছে না? দিক আছে, কিভাবে নির্ণয় করা হয় সব আমি বলবো। উদাহরণ দেওয়া হয়েছে সমবেগে চলমান সকল বস্তুর ত্বরণ। আমরা জানি কোনো একটা বস্তু যখন সমবেগে যায় তার ত্বরণ কি হয়? শূন্য হয়। তো ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি না, ভেক্টর রাশি কি না, বাট সেটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সমবেগে চলমান বস্তুর ত্বরণ আসলে শূন্য ভেক্টর। আচ্ছা, আরো সহজ করে বোঝাবো, বস্তু যে জায়গা থেকে যাত্রা শুরু করেছে আবার সেই জায়গায় যদি ফিরে আসে, সাপোজ কোনো একটা বস্তু এই জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ওই একই জায়গাতেই ফিরে আসলো, তাহলে সরণ কত? আমরা সরণ কি বলবো বলো তো? 0 মিটার বলবো, তাই নয় কি? কিন্তু সরণ তো ভেক্টর রাশি, তাহলে তার তার দিক কোনটা? রাইট, এই জাতীয় জিনিসগুলোকেই মূলত বলা হয় শূন্য ভেক্টর। আরো আসো, যে তোমাদেরকে যদি বলা হয় যে ক্রিয়াশীল লব্ধি বল শূন্য, তার মানে কি? সেটাও শূন্য ভেক্টর। সাপোজ কোনো একটা বস্তু, হ্যাঁ, এই দিক থেকে তুমিও ধাক্কা দিচ্ছ 10 নিউটন বলে, সাপোজ এটা F1 10 নিউটন, এই দিক থেকে একজনও ধাক্কা দিচ্ছে সাপোজ F2, এটাও 10 নিউটন, রাইট? ও এই দিক থেকে ধাক্কা দিচ্ছে। আমি যদি বলি এখানে লব্ধি বল যদি F হয়, তাহলে F ইকুয়াল কত হবে বলো তো? F ইকুয়াল বলবো F1 প্লাস F2, এবং তোমরা বলবা যে অবশ্যই এটা 0 নিউটন, তাই তো? তাহলে এটা একটা শূন্য ভেক্টর। এখন যদি প্রশ্ন করা হয় ঠিক আছে মান তো শূন্য, তার ডিরেকশন কোনটা? তারা বলছে ডিরেকশন নেই, ঠিক আছে, কিন্তু আমরা কনসেপ্ট একটু বিল্ড আপ করি যে এই 0 ভেক্টরের দিক হবে তার ওপরে অন্য কোনো ভেক্টর যদি কোনো সময় ক্রিয়াশীল হয়, তাহলে সেই ভেক্টরের দিকই হবে শূন্য ভেক্টরের দিক। বোঝো নাই না? আমি বোঝাচ্ছি। সাপোজ কেউ একজন এসে এই দিকে বল প্রয়োগ করা শুরু করলো, তাহলে বস্তুটা কোন দিকে যাওয়া শুরু করবে? নিশ্চয়ই এই দিকে যাওয়া শুরু করবে। তাহলে এই দিকটাই হবে শূন্য ভেক্টরের দিক। অর্থাৎ ক্রিয়াশীল বল যখন শূন্য হবে তখন সেটা শূন্য ভেক্টর। ওই বস্তুর ওপরে যদি অন্য কোনো ভেক্টর বা অন্য কোনো বল যদি অ্যাপ্লাই করো তুমি, তাহলে ওই ভেক্টরের দিকই হবে শূন্য ভেক্টরের দিক। খুব স্বাভাবিক তো।
এদিকে 10 ওদিকে 10, কোনো দিকেই যাবে না। কেউ যখন এই দিক থেকে ধাক্কা দেবে বস্তুটা এদিকে যাবে। তবে জিরো ভেক্টরের দিক হচ্ছে নতুন করে যে বলটা অ্যাপ্লাই করা হচ্ছে সেই ভেক্টরের দিক বরাবর বা সেই বলের দিক বরাবর। ক্লিয়ার? আমাদেরকে তো ব্যাখ্যা করতে হবে না, আমরা যখন বলবো যে মান ও দিক উভয়টাই থাকবে তাহলে মান তো শূন্য, দিক কোনটা? দিক হলো এটা। কিন্তু তোমার পরীক্ষায় আসলে বলবা যে নির্দিষ্ট কোনো দিক নেই, শূন্য থাকা অবস্থায়। নেক্সট, একক ভেক্টর। একক ভেক্টর অলরেডি কিছুটা আমি বলেছি ব্যাপারটা কেমন, যে যেই ভেক্টর দিয়ে শুধুমাত্র দিক প্রকাশ করা হয়। যেমন ধরো লেখা আছে যে যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায় বা ডিরেকশন পাওয়া যায়, দিক প্রকাশের জন্য ব্যবহার করা হয়। একক ভেক্টরকে এ ক্যাপ, সাপোজ এ একটা ভেক্টর রাশি, যদি বলা হয় এই ভেক্টরের দিক কি, রাইট, এইভাবে মূলত দিক প্রকাশ করা হয়। আমি ব্যাপারটা সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। কত মিটার দূরে দাঁড়িয়ে আছে? সাপোজ 5 মিটার বা 5i ক্যাপ মিটার দূরে দাঁড়িয়ে আছে সে। আমি যদি বলি বলো তো সে কোন অক্ষ বরাবর গিয়েছে, তুমি বলবা সে এক্স অক্ষ বরাবর গিয়েছে। আমি বললাম যে না না, তুমি দিক বলো, তুমি তখন কি বলবা? দিকটা কি? আই ক্যাপ তো তার দিক না। সাপোজ এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর, যে তার এতটুকু সরণ হয়েছে। আমি বললাম যে ওই সরণ ভেক্টরের দিকটা শুধু বলো। 5i ক্যাপ তো দিক না, 5i ক্যাপ হচ্ছে 5 হচ্ছে মান এবং i ক্যাপটা হচ্ছে দিক। আমি যদি বলি শুধু দিক বলো তাহলে তোমাকে অবশ্যই i ক্যাপ বলতে হবে। তো আই ক্যাপটা তুমি আসলে কিভাবে পাবা? আই ক্যাপটা পাবা এইভাবে যে দিক হলো এস ভেক্টর, রাইট, ডিভাইডেড বাই এস ভেক্টরের মান। তাহলে এস ভেক্টর কত? এস ভেক্টর হচ্ছে 5i ক্যাপ আর তার মান কত? 5। তাহলে এই 5 কেটে গেলে কি থাকবে? শুধু আই ক্যাপ থাকবে। সেই আই ক্যাপই তো তুমি বলছিলা যে আই ক্যাপই হচ্ছে তার ডিরেকশন। তাহলে আই ক্যাপ তুমি পাবা কিভাবে? সেই ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলেই তো শুধু ডিরেকশনটা আসলে থাকবে এবং এর মানটা সত্যি আসলে কত? 1। এটা তো বোঝা সহজ, সবসময় এমন নাও হতে পারে। সাপোজ কোনো একটা বস্তু এখানে গেল, এই পজিশনে গেল, আমরা হিসাব করে দেখলাম যে এর পজিশন হচ্ছে এক্স অক্ষ বরাবর 3i ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর 4j ক্যাপ। এভাবেই লেখে নিশ্চয়, আমি শিখিয়েছি। এর মানে কি? এক্স অক্ষ বরাবর 3 মিটার গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর 4 মিটার গিয়েছে। এর ভেতরে তো মান এবং দিক উভয়টাই আছে। আমি যদি বলি এর মান কত বলো তো? তো দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 3 আর এখান থেকে এতটুকু হচ্ছে 4। তাহলে আমি এখানে নিশ্চিন্তে 3 বলতে পারি আর এখানে নিশ্চিন্তে 4 বলতে পারি। আমরা যখন ভেক্টর যোগটা শিখেছি, আমরা কি শিখেছি? যে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে এই ব্যক্তিটা এখানে ছিল, এখান থেকে এদিকে 3 গিয়েছে, এখান থেকে এদিকে 4 গিয়েছে, এখানে আসছে। তাহলে ইনিশিয়াল পজিশন এখানে ছিল, এন্ডিং পজিশন এখানে, সোজা রেখা যোগ করে দিলাম। তাহলে এখান থেকে এতটুকুই হচ্ছে তার সরণের মান। তো সরণের মান কিভাবে বের করা যাবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য বা সমকোণী ত্রিভুজ রয়েছে। তাহলে সরণের মান হচ্ছে এমন যে s ইকুয়াল √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। যদি তাই হয় তাহলে এখানে হবে 9 প্লাস 16, দ্যাট মিনস 25, √25, দ্যাট মিনস 5। তো আমি নিশ্চিন্তে বলতে পারি যে এই যে এতটুকু হচ্ছে আমাদের 5 মিটার, রাইট, এতটুকু হচ্ছে আমাদের 5 মিটার, তাই তো। এখন যদি তোমাকে বলা হয় ডিরেকশনটা কি আসলে, শুধু ডিরেকশন বলো, তুমি 3i প্লাস 4j করে আসলে 5 মান পেয়েছো, তার মানে কি এই পুরোটার মান হচ্ছে 5। তাহলে 5 কি রাখা যাবে? তোমাকে শুধু বললাম ডিরেকশনটা আমাকে দাও। তাহলে ডিরেকশন কিভাবে বের করা হয়? কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টর দ্বারা ভাগ করলেই বা ওই ভেক্টর কোনো একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলেই শুধু ডিরেকশন থাকে।
তাহলে আমরা এবার তাই করব। সাপোজ ওটাকে এবার এবার এটাকে আমরা এস বলেছিলাম এখানে, এবার এটাকে আমরা এসি বলেছি। তাহলে এইটার জন্য আমাদের একক ভেক্টর কি হবে, যে এস ক্যাপ এস ভেক্টর ডিভাইডেড বাই এস ভেক্টরের মান। এস ভেক্টর কত, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর ওর মান কত আসছে, 5 আসছে। এটাকে নিশ্চয়ই এভাবে লেখা যাবে 3/5 i ক্যাপ প্লাস 4/5 j ক্যাপ। এখন বলা হবে যে এইটাই মূলত আসলে ডিরেকশন, এবং এর মানে আসলে 1, এর মান কত হয়, 1 হয়। তুমি যদি খেয়াল করো 3/5কে যদি ভগ্নাংশ করো, 4/5কে যদি ভগ্নাংশ করো, তুমি খেয়াল করলে দেখবে যে মানটা আসবে, এটা তো আলটিমেটলি এক্স এর ভ্যালু না, আর এটা তো আলটিমেটলি কার ভ্যালু, ওয়াই অক্ষ বরাবর ভ্যালু। তুমি খেয়াল করলে দেখবা যে 3/5 এবং 4/5 করলে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা যদি গ্রাফে বসাও ডেফিনেটলি এই রেখার উপরেই পড়বে। এবং এর মান যে 1 সেটা কিভাবে বের করবা, আবার একইভাবে এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো, একটা আই ক্যাপ একটা জে ক্যাপ, একটা এইদিকে আর একটা এইদিকে, এবং সেখানে আসলে কি হবে, আলটিমেটলি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে, সমকোণী ত্রিভুজ হবে। তুমি যদি এটার মান বের করো তাহলে কেমন হবে দেখো, √3/5 হোল স্কোয়ার প্লাস এখানে কত হবে 9/25 প্লাস এখানে 16/25। দেখো উপরে অলরেডি কত আসছে 25, নিচে কত 25, এবং আলটিমেটলি এখানে আসছে কত 1। তার মানে আমরা যে একক ভেক্টরটা বের করলাম, এখানে খুব সহজে দেখতে পাইছি যেটা আই ক্যাপ চলে আসছে, কিন্তু এখানে এই ভ্যালুগুলো নিয়ে এসে খুব অদ্ভুত হয়েছে। কিন্তু সেই ভ্যালুগুলো থেকে আমরা দেখলাম যে আসলে তার মান কত আসছে, 1ই আসছে। বাট ডিরেকশন আই এবং জে উভয়টাতে আসছে, তাই তো আসবে, কারণ বস্তু যদি এই দিকে যেত শুধু আই ক্যাপ আসতো, যদি শুধু এই দিকে যেত তাহলে শুধু মাইনাস আই ক্যাপ আসতো, যদি এই দিকে যেত তাহলে পজিটিভ শুধু জে ক্যাপ আসতো। কিন্তু যদি এই বরাবর যায় তাহলে তার উপাংশ বা তার যাওয়ার দিকটা এক্স অক্ষ বরাবর, দ্যাট মিনস আই ক্যাপ বরাবরও কিছু, উপরের দিকে দ্যাট মিনস জে ক্যাপ বরাবরও তো কিছু। সেই জন্য ডিরেকশনটাও আই জে দুটার কম্বিনেশনে আসলে আসছে। এবং তুমি যদি এই পয়েন্টটা বসাও তাহলে দেখবা যে এই জায়গার একটা পয়েন্ট বসবে, তার মানে আমার এখানে সমকোণী ত্রিভুজ, এই ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ গঠন হবে, এবং যার এই অতিভুজের মানটাই মূলত আসলে এইটা 1, কারণ তুমি এই পয়েন্টটাকেই তো এবার এইভাবে লিখেছো আসলে 3/5 আই ক্যাপ প্লাস 4/5 জে ক্যাপ। আমি যা বলছি বিশ্বাস করো, না হলে গ্রাফে বসাও। তার মানে এই পয়েন্টটাই হচ্ছে আমার এটা, এবং এখান থেকে এতটুকু হচ্ছে তার মান, সেই মানটাই তো আমরা এখানে বের করে নিয়েছি, এবং দেখছি কত আসলে 1 আসছে। শুধু এইটা ভেবো না যে উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম দিক, পৃথিবীতে আর কোনো দিক নেই। এই অদ্ভুত কথাবার্তা বলবা না আমার সামনে, একেবারে নদীতে গোসল করাবো নিয়ে গিয়ে, বেয়াদব পোলাপান। আর একটা কথা, সেটা হচ্ছে ডিরেকশন মানে থেটা, কোন মানে আসলে ডিরেকশন। অনেকে বলবে যে তোমাদেরকে এই দিক সেই দিক নয়, এটা হচ্ছে থেটা, না, এই দিক সেই দিকই, থেটা মানেই ডিরেকশন। কিভাবে সেটা ব্যাখ্যা করব আমি খুব সহজ করেই। এতটুকু তো ঠিক ছিল, সমস্যা আরো হয়ে যায় কোথায়, সাপোজ কোনো একটা বস্তু, ভালো করে ভাবো, আমি তোমাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, সময় দিবা, ভালো বুঝবা। সময় যদি না দাও তাহলে বুঝবা কি করে বলো, এটা এমন হলো কেন। আচ্ছা, এটাকে একটু নিয়ে আসি এদিকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা আরো একটা ড্র করছি। ওকে, দেখো যে কোনো একটা বস্তু সাপোজ এখানে রয়েছে, তুমি কি বলতে পারবা যে হ্যাঁ সে এক্স অক্ষ বরাবর কিছু গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর কিছু উঠেছে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি হয় এটা হয় 5 এবং এটা হয় 7, তাহলে এই পয়েন্টটাকে আমরা কিভাবে লিখি, লিখি হচ্ছে 5i ক্যাপ প্লাস 7 জে। সাপোজ কোনো একটা বস্তু এই দিকে এখানে গিয়েছে এই পয়েন্ট, তাহলে আমরা এই দিকে এক্স অক্ষে নেগেটিভ, ওয়াই অক্ষ পজিটিভ, সাপোজ এই দিকে হচ্ছে 5 7 ক্যাপ
কি বললাম এটা, -7 ক্যাপ, -7 আই ক্যাপ, আর ওয়াই অক্ষ এই দিকে সাপোজ 8, তাহলে আমরা বলি +8 জে ক্যাপ। এইভাবেই লেখা হয়। কিন্তু একটাবার ভাবো, এই তল বরাবর ঠিক আছে, কিন্তু যদি বস্তুটা এমন হয় যে এই তলে নেই, বরং বস্তুটা এখানে ভাসছে, আমার এই হাতের আঙুলটা দেখো এখানে ভাসছে, তাহলে এটার ডিরেকশন কিভাবে দিবা তুমি? এটাকে কিভাবে ডিফাইন করবা? এই শূন্যের মাঝে এই যে এখানে আছে, তাহলে এটাকে কিভাবে ডিফাইন করবা? এটাকে ডিফাইন করার ব্যাপার হচ্ছে যে এক্স অক্ষ বরাবর গেল, ওয়াই অক্ষ বরাবর উঠলো এবং জেড অক্ষ বরাবর বের হয়ে আসলো। ঠিক সেই সময় প্রয়োজন পড়ে যে না, আমার শুধুমাত্র দুইটা অক্ষ দিয়ে কাজ চলছে না, আমাকে আরও একটা অক্ষ বাড়াতে হবে, সেটাকেই মূলত বলা হয় আসলে জেড অক্ষ। ভালো করে বোঝো, যদি শূন্যে ভাসে, সাপোজ এখানে ভাসছে, তো এটা কিভাবে দিবা তুমি? এক্স অক্ষ বরাবর যাবে, ওয়াই অক্ষ বরাবর উঠবে, জেড অক্ষ বরাবর বের হয়ে আসবে। যদি এখানে থাকে তাহলে কি, এক্স অক্ষের নেগেটিভ বরাবর যাবে, পজিটিভ বরাবর উঠবে এই বাহিরের দিকে, বাহিরের দিকটা জেড অক্ষের পজিটিভ বলা হয়। আবার এমনও তো হতে পারে যে এই সারফেসের নিচে আমার হাতটা, তাহলে এক্স অক্ষ বরাবর যাবে, ওয়াই অক্ষ বরাবর উঠবে এবং জেড অক্ষ বরাবর ভেতরের দিকে যাবে। ভেতরের দিকে যে অক্ষটা সেটাকে মূলত বলা হয় নেগেটিভ। তাহলে যদি তোমাদেরকে কোনো একটা পয়েন্ট এভাবে দেয়া হয় যে কোনো একটা বস্তুর সরণ হচ্ছে, আমি ABC লিখছি না, ABC লিখলে কনফিউজড হয়ে যাবা, আমি এভাবেই লিখছি যে কোনো একটা বস্তুর সরণ হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তার মানে কি, বস্তুটা কোথায় আসলে? বস্তুটা আসলে এখানে শূন্যের মধ্যে ভাসছে। তার মানে তুমি এক্স অক্ষ বরাবর 2 মিটার যাও, ওয়াই অক্ষ বরাবর 3 মিটার ওঠো এবং জেড অক্ষ বরাবর 5 মিটার বাহিরের দিকে চলে আসো, তাহলে এটাই হচ্ছে আমার সেই পয়েন্ট। এবং এটাকে কিভাবে ড্র করা হয়? এটাকে এইভাবে ড্র করা হয়, এই পয়েন্ট থেকে সোজা এই দিকে ড্র করা হয়। আর এখানে জেড অক্ষ কিভাবে দেখানো হয়? জেড অক্ষ দেখানো হয় আসলে এই যে এটা হচ্ছে জেড অক্ষ। তো এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমি তো দাগাতে হতো আসলে এইভাবে, কিন্তু আমি কি শূন্যের মধ্যে এভাবে দাগ দিতে পারবো না। তাহলে এটা এই দিকে দেখালেও এটা মূলত বাহিরের দিকে একটা আছে, ভেতরের দিকে একটা আছে। বাহিরের দিকেটাকে পজিটিভ বলা হয়, ভেতরের দিকেটাকে নেগেটিভ বলা হয়। যদি কেউ বলে যে কোনো একটা বস্তুর সরণ এমন S ইকুয়াল 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, তার মানে কি? তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 3 মিটার যাবে, ওয়াই অক্ষ বরাবর 4 মিটার উঠবে এবং জেড অক্ষ যেহেতু নেগেটিভ, তাহলে ভেতরের দিকে 3 মিটার যাবে, ওখানে বস্তুটা আসলে অবস্থান করছে। যদি কেউ এমন বলে যে কোনো একটা বস্তুর অবস্থান এমন, কেমন? সাপোজ -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে সেই বস্তুটা কোথায় রয়েছে? -2i ক্যাপ, তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকে না, তাহলে এই দিকে দেখো 1 2, ওয়াই অক্ষ কি পজিটিভ 1 2 3, ওটা কি পজিটিভ, তাহলে ব্যাপারটা এমন, এই দিকে আসছে 2 মিটার, উপরের দিকে গেছে 3 মিটার, আর এই যে বাহিরের দিকে আসছে 4 মিটার, দ্যাট মিন্স পজিশন আসলে এটা, রাইট? কারণ শূন্যের উপরে এখানেও তো বস্তু থাকতে পারে না, বিমানগুলো তো এভাবে চলছে, বিমান কি ভূমির উপর দিয়ে চলে? যেগুলো ভূমির উপর দিয়ে চলছে তখন আমরা শুধু এক্স এবং ওয়াই দিয়ে ডিফাইন করতে পারবো, কিন্তু যেগুলো শূন্যের মাঝে ভাসছে সেগুলোকে কি করব? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ক্লিয়ার? মাটির নিচে যেগুলো আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তার মানে তখন কিন্তু সবগুলো বস্তুকে আসলে খুঁজে পাওয়া পসিবল, রাইট? এই হচ্ছে আসলে এক্স্যাক্ট কারণ। আমি বোঝানোর চেষ্টা করেছি, বোঝা উচিত, না হলে একটু দেখো পারবা। সমান ভেক্টর, দুইটা ভেক্টর সমান কখন হবে? সংজ্ঞা দেওয়া হয়েছে, কিভাবে লেখা হয়েছে? দুইটি ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি অভিন্ন হয়। ভালো করে চিন্তা করো যে ভেক্টর রাশি মান এবং দিক নিয়ে গঠিত, দুইটাই যখন সেম হবে তখন আমরা দুইটা ভেক্টরকে সমান বলতে পারবো। সেই জন্যই লিখেছে মান এবং দিক যদি উভয়টাই সমান হয় তখন তাকে সমান ভেক্টর বলা হয়। এবং এই যে তীর চিহ্নটা খেয়াল করো, তীর চিহ্নের একটা মহিমা আছে। মহিমা কোনো নাম নয়। কেমন সেটা? যদি আমি এটাকে 5 মিটার বলি তাহলে এটাকে আমার 5 মিটারই বলতে হবে, অর্থাৎ সমান দৈর্ঘ্যও হতে হয়।
তুমি যদি এটাকে 5 মিটার বলো, কখনো এটাকে 5 মিটার বলতে পারবা না, কারণ এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য তো সেম না। সুতরাং চিত্রও যদি কখনো দেয়া থাকে সমান ভেক্টরের, তুমি দেখবা যে দুইটার তীর চিহ্ন সেম কিনা, একই সমান কিনা, তাহলে সেটা সমান ভেক্টর। যদিও এটা মেইনটেইন করা হয় না, এটা যতক্ষণ পর্যন্ত মেইনটেইন তুমি না করবা ততক্ষণ পর্যন্ত তুমি সামান্তরিক দিয়ে কখনোই ভেক্টর রিপ্রেজেন্ট করতে পারবা না। এর কথার মানে কি, ভেক্টর যখন যোগ বিয়োগ করাবো তখন বোঝাবো। ওকে, আচ্ছা, তাহলে তখনই আমরা দুটো ভেক্টরকে সমান বলতে পারবো যদি এ ও বি ভেক্টরকে সমান বলি, অথবা F1 ও F2 ভেক্টর দুইটা বলকে তখনই আমরা সমান বলতে পারবো যখন কি হবে, আসলে তাদের মান এবং দিক উভয়টাই সমান হবে। দ্যাট মিন্স এই দিকেও কেউ 10 নিউটন বল প্রয়োগ করছে, এই দিকে 10 নিউটন বল প্রয়োগ করছে, তো দুইটা বলের মান যেমন সেম, সাপোজ এটা F1 এবং এটা F2, তাহলে তখন আমরা বলতে পারবো যে F1 ইকুয়াল F2, রাইট? নেক্সট দেখো, মনে করো তুমি এবং তোমার বন্ধু একই পরিমাণ বলে একই দিকে কোনো বস্তুকে ধাক্কা দিচ্ছ। উদাহরণ আরেকটা কি দেওয়া হয়েছে, দুইটি 5 কেজি ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, পৃথিবী আকর্ষণ করে, দ্যাট মিন্স F বা mg, ভর দুটা সেম, অভিকর্ষ ত্বরণ দুটা সেম, দুটাই পৃথিবীর কেন্দ্রের দিকে। সুতরাং তোমাকে যদি প্রশ্নও করা হয় যে পৃথিবীর আকর্ষণ বল কি ধরনের ভেক্টর রাশি, সমান ভেক্টর, কখনোই তোমাদেরকে এভাবে শেখানো হয় না। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাপারগুলো, কিন্তু তোমাদেরকে শেখানোই হচ্ছে না। নেক্সট, বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর কিন্তু শূন্য ভেক্টর সৃষ্টি করে। বিপরীত ভেক্টর মানে হচ্ছে দুইটা ভেক্টর রাশির মান তো একই হবে, কিন্তু তাদের ডিরেকশন সম্পূর্ণ ভিন্ন হবে। ব্যাপারটা এমন যে সাপোজ এটা একটা বস্তু, এই বস্তুকে F1 বল, ভেক্টর রাশি অবশ্যই 10 নিউটন, F2 ঠিক উল্টা দিকে 10 নিউটন, তাহলে দুইটা মান কিন্তু সমান, বাট ডিরেকশন উল্টা। দ্যাট মিন্স F1 ইকুয়াল F2 বাট নেগেটিভ। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিউটন স্যারের থার্ড ল আসলে বিপরীত ভেক্টর। উদাহরণ দেওয়া হয়েছে, দেখো যে তুমি আর তোমার বন্ধু 2 মিটার পার সেকেন্ড বেগে, একজন উত্তর দিকে যাচ্ছ আর একজন দক্ষিণ দিকে যাচ্ছ, দুইজনের বেগ সেম, কিন্তু একজন উত্তর তো আর একজন দক্ষিণ, ডিরেকশন আলাদা। দ্যাট মিন্স তোমরা দুইজন বিপরীত ভেক্টরের শর্ত মেনে চলছো। ওকে, এবং তীরচিহ্ন দেখো দুইটাই সমান, বাট ডিরেকশনটা কি হয়েছে, আসলে আলাদা হয়েছে। এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর, বাট সামনে একটা মাইনাস দেওয়া হয়েছে। এটাকে আসলে আমি লিখেছি F1 ইকুয়াল নেগেটিভ অফ F2। তাহলে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, আমি এই দেয়ালকে ধাক্কা দিচ্ছি, তাহলে আমি যে বলটা প্রয়োগ করছি সেটা F1, দেয়াল আমাকে ধাক্কা দিচ্ছে F2, ডিরেকশন আলাদা। দেয়াল যেহেতু সরে যাচ্ছে না, মানে আমার বল আর দেয়াল কর্তৃক আমার উপরে বল দুটাই সমান। তুমি যদি মনে করো যে না, দেয়াল আপনাকে বেশি বল দিচ্ছে, তো আমাকে যদি দেয়াল বেশি বল দেয়, আমার তো সিটকে চলে যাওয়ার কথা, দেয়াল আমাকে সেই পরিমাণ বলে দিচ্ছে। ওকে, নেক্সট, স্বাধীন ভেক্টর কি? বাচ্চাদেরকে যদি বলা হয় স্বাধীন ভেক্টরের উদাহরণ দাও, তো বোয়াল মাছের মতো হা করে, উদাহরণ দিতে পারে না। তারা বলে যে যার ইচ্ছা, যার কি পাদবিন্দু কি ইচ্ছা মতো সাজা দেওয়া যায় তাকে স্বাধীন ভেক্টর বলে। হায় রে, হায় রে, আমি আহম্মক, আমার বাচ্চাগুলো আহম্মক। এইটা মানে স্বাধীন এখানে লেখা আছে বা ফ্রি ভেক্টর লেখা আছে বলেই ইচ্ছা মতো বসানো যাবে, এটা তো কোনো লজিক্যাল কথা হলো না। আমি ব্যাখ্যা করছি, যদিও সংজ্ঞাটা এমন যে ভেক্টর আদিবিন্দু বা পাদবিন্দু ইচ্ছা মতো স্থাপন করলেও, দেখো কিভাবে লিখেছি আমি লিখি না ইচ্ছা মতো স্থাপন করা যায়, আমি কি লিখেছি যে আদিবিন্দু বা পাদবিন্দু ইচ্ছা মতো স্থাপন করলেও মান বা দিকের কোনো পরিবর্তন হয় না, সেটাকে মূলত বলা হয় স্বাধীন ভেক্টর। বলেছি সমবেগে চলমান যে কোনো বস্তু স্বাধীন ভেক্টরের শর্ত মেনে চলে। আমরা সমবেগ পড়ে আসি নাই, সমবেগ মূলত স্বাধীন ভেক্টরের উদাহরণ। আমি জানি না তোমাদেরকে কেউ এগুলো বলে কিনা বা বলছে কিনা, বলতে পারে, যারা আমার মতো আহম্মক আছে তারাই বলবে। ব্যাপারটা আসলে কেমন, সাপোজ এই জায়গায় বস্তুটার সময়, এটা হচ্ছে টাইম 0 এবং এটা হচ্ছে সরণ সাপোজ 0, এই জায়গায় সময় 1, সরণ ধরো 2 মিটার, এই জায়গায় সময় 2, সরণ সাপোজ 4 মিটার, এই জায়গায় সময় 3, এইভাবে একটা বস্তু যাচ্ছে, ঠিক আছে না? ওকে, তুমি একটা কাজ করো,
তুমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট হিসাব করো তো, দেখো এটা কিন্তু সমবেগে যাচ্ছে, কারণ সময়ের সাথে সাথে তার দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং এটা সমবেগ। আমি যদি বলি এখান থেকে এতটুকুর জন্য তুমি সমবেগ বের করবে, বেগ বের করো, তো তুমি বলবে v ইকুয়াল s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। যেহেতু আমি তোমাকে বলেছি যে এটা ইনিশিয়াল পজিশন, এটা এন্ডিং পজিশন, দ্যাট মিন্স এই জায়গায় এটাকে বলছি আমরা s1 আর এই জায়গায় এটাকে বলছি আমরা s2। একইভাবে s2 এর পার্সপেক্টিভে টাইমটাকে বলছি আমরা t2 এবং s1 এর পার্সপেক্টিভে টাইমটাকে আমরা বলছি আসলে s1। তো s2 কত? s2 হচ্ছে 4, s1 কত? s1 হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 মাইনাস 0, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের 2, রাইট? আলটিমেটলি এটা কত হবে বলো তো? আলটিমেটলি এটা হবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারছি যে বস্তুটার বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। একইভাবে যদি আমি তোমাকে বলি শুধু এতটুকু কনসিডার করো, দেখো এর আগে আদিবিন্দু কোথায় ছিল? এখানে, রাইট? শেষ বিন্দু কোথায় ছিল? এখানে। এইবার আদি বিন্দুটা তুমি কোথায় করলে? এখানে। শেষ বিন্দুটা কোথায় করো? এখানে। তাহলে এই জায়গাটাই আমরা এবার বলতে পারবো s1, এই জায়গাটাই বলতে পারবো s2, তার পার্সপেক্টিভে এটা হচ্ছে আমাদের t2, এটা হচ্ছে আমাদের t1, হ্যাঁ না? তো এইবার যদি তোমাকে আমি বেগ বের করতে বলি, একইভাবে s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। s2 কত? s2 হচ্ছে 8 ডিভাইডেড বাই মাইনাস 6 ডিভাইডেড বাই 4 মাইনাস 3। এইবারও দেখো 2 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স 2 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি আদিবিন্দু এখান থেকে এতটুকু নাও, এখান থেকে এতটুকু নাও, এখান থেকে এতটুকু নাও, তুমি আদিবিন্দু যেখানেই দাও না কেন সেই বেগের মান কিন্তু কখনোই পরিবর্তন হবে না। সেই জন্য বলা হয় এগুলোই মূলত আসলে স্বাধীন ভেক্টর বলা হয়। দ্যাট মিন্স যখন কোনো একটা বস্তু সমবেগে চলছে, সময়ের পার্সপেক্টিভে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, প্রথম সেকেন্ডে 2 মিটার, তারপরে পরেও 2 মিটার, কারণ 2 থেকে 4 আসলে কত মিটার? 2 মিটার। আবার 4 থেকে 6 আসলে কত মিটার? 2 মিটার। তার মানে প্রতি সেকেন্ডে সে 2 2 2 2 করে দূরত্ব অতিক্রম করছে। এই জাতীয় বিষয়গুলো আসলে স্বাধীন ভেক্টর। নেক্সট, সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজ ভেক্টর কি? যার আদিবিন্দু বা পাদবিন্দু ইচ্ছা মতো স্থাপন করা যায় না। আর এটা কি? আরে গাধা, এটা সরণ ভেক্টর, এটা সরণ। সাপোজ এই গাড়িতে এটা একটা মেয়ে, তার পরিচিত কেউ এখানে একজন ছিল, এই মেয়েটাকে বিদায় দিতে আসছে, ওকে? তো এখান থেকে এতটুকু দূরত্ব কত? সাপোজ 4 মিটার। তুমি যদি এই রেফারেন্স পয়েন্ট চেঞ্জ করে দাও, রেফারেন্স পয়েন্ট যদি এখানে নিয়ে আসো, তাহলে কি এটা 4 মিটার থাকবে নাকি তার চেয়ে বেশি হবে? হতে পারে সেটা 6 মিটার। ওহো, তুমি যদি রেফারেন্স পয়েন্ট আরও চেঞ্জ করে দাও, সাপোজ রেফারেন্স পয়েন্ট যদি এখানেই ধরো, অর্থাৎ গাড়ির সাথে, তাহলে তখন কত দেখাবে? 0 মিটার। তার মানে হচ্ছে তোমার আদিবিন্দুর উপর ডিপেন্ড করতেছে আসলে ভেক্টরের মানটা। তাহলে তুমি যদি সেই মানটা নির্দিষ্ট করতে চাও, তাহলে রেফারেন্স পয়েন্টটাকে নির্দিষ্ট করতে হবে। দ্যাট মিনস তোমার আদিবিন্দুটা নির্দিষ্ট করতে হবে। আদিবিন্দু যখনই তুমি চেঞ্জ করে দিবা, মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জাতীয় জিনিস হলো আসলে সীমাবদ্ধ ভেক্টর। কিন্তু এখানে কিন্তু সেটা হয়ইনি। মানটা তুমি যেখান থেকেই তুমি আদিবিন্দুটা ফিক্সড করো না কেন, সবগুলোর ক্ষেত্রে মান কিন্তু একই থেকেছে। এই জায়গায় কিন্তু তা হচ্ছে না। সুতরাং এই জাতীয় বিষয়গুলোকেই আমরা আসলে বলি লোকালাইজড বা সীমাবদ্ধ ভেক্টর, অর্থাৎ তোমাকে ওই লোকেশনটা ফিক্সড করতে হয়। তাছাড়া মান কি হবে? পরিবর্তন হবে। ওইভাবেই লেখা আছে যে ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু ইচ্ছা মতো স্থাপন করা যায় না, করলে মান বা দিকের পরিবর্তন হয়ে যায়। হয়েছে তো? হয়েছে তো। মান বা দিকের পরিবর্তন হয়নি? হয়েছে। তুমি যদি রেফারেন্স পয়েন্ট এখানে ধরতা, এরকম হতো, তাহলে দিক পরিবর্তন হয়ে গেছে, মানও পরিবর্তন হয়ে গেছে, তাই না? ওকে, উদাহরণ কি? কোনো বস্তুর সরণ মূলত সীমাবদ্ধ ভেক্টর। নেক্সট, সমরেখ বা কোলিনিয়ার ভেক্টর। যখন দুইটা ভেক্টর একই রেখা বরাবর ক্রিয়া করে, তখন সেটাকে মূলত বলা হয় সমরেখ ভেক্টর। আমরা যে সদৃশ এবং বিসদৃশ ভেক্টর পড়ি, ওটা কোলিনিয়ার ভেক্টর থেকে আসছে। আসলে যদিও তোমাদের বইয়ে আসলে বিসদৃশ বা আনপ্যারালাল ভেক্টরটাকে কোলিনিয়ার ভেক্টর মানা হয় না, বা অনেক ক্ষেত্রেই মানা হয় না, তোমরাও মানো না, বাট কনসেপ্ট ওই জায়গা থেকে আসছে। কোলিনিয়ার মানে কি? একই রেখা বরাবর। ব্যাপারটা কেমন? যে সাপোজ এটা একটা বস্তু, তুমি এখানে F ইকুয়াল 10 বা F1 ইকুয়াল 10 নিউটন বল প্রয়োগ করছো, এখানে
F2 ইকুয়াল সাপোজ 5 নিউটন বল প্রয়োগ করছো, রাইট? তাহলে দেখো তারা কিন্তু একই রেখা বরাবরই তারা কিন্তু একই রেখা বরাবরই কাজ করছে। সুতরাং আমরা কোলিনিয়ার ভেক্টর এটাকে বললেও বলতে পারতাম, কিন্তু এটাকে আসলে এভাবে বলা হচ্ছে না। কিভাবে বলা হচ্ছে? বলা হচ্ছে এইভাবে, যখন একই রেখা বরাবর ক্রিয়া করবে। এরকম হয় না যে সাপোজ কোনো একটা লাঠি দিয়ে কোনো একটা জায়গায় তুমি ধাক্কা দিচ্ছ, আরেকজনকে বললো তুমি আসো 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 লাঠিতে ধাক্কা দাও, তো ওই এসে ওই লাঠি ধরে আরো জোরে ধাক্কা দিচ্ছে। আরেকজনকে বললো তাড়াতাড়ি আসো, ওই লাঠি ধরে ধাক্কা দিচ্ছে। এগুলো হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। একই রেখা বরাবর তোমরা কি করছো? বল প্রয়োগ করছো। ক্লিয়ার? তো কোলিনিয়ার ভেক্টর বা সমরেখ ভেক্টর দুই রকম, একটা সদৃশ্য বা সমান্তরাল, বিসদৃশ বা অসমান্তরাল, আনপ্যারালাল। যাই হোক, ওই আনপ্যারালালকে ছেড়ে দাও, এটার মধ্য থেকে সমরেখ ভেক্টর বলতে সদৃশ বা সমান্তরাল ভেক্টরকেই বোঝো, সেটাই ভালো। ওকে, দেখো এখানে দুইটি ভেক্টর সমজাতীয় বা ভিন্ন জাতীয় ভেক্টর যাই হোক না কেন, যদি একই রেখা বরাবর ক্রিয়া করে তবে তাকে সমরেখ ভেক্টর বলে। দেখো ব্যাপারটা কেমন, যে সাপোজ এই একটা গাড়িকে কেউ এই দিকে বল প্রয়োগ করছে, সাপোজ 10 নিউটন বলে, রাইট? এবং গাড়িটা এই দিকেই কি হচ্ছে, তার একটা সরণ হচ্ছে, সাপোজ সে 10 মিটার গেল। তাহলে আমরা বলবো এস এবং এফ হচ্ছে আমাদের কোলিনিয়ার ভেক্টর। কিন্তু যদি এমন হয় যে এই গাড়িটাকে কেউ এই দিকে বল প্রয়োগ করছে 10 নিউটন বলে, হয় না এমন, আর গাড়িটা এদিকে যাচ্ছে, তাহলে আমরা এখানে এস এবং এফ আমরা কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো না, কারণ এখানে এস এবং এফ দুইটা আলাদা ডিরেকশন, আলাদা রেখা বরাবর কাজ করছে। সুতরাং তারা কোলিনিয়ার ভেক্টর হতে পারবে না। ক্লিয়ার? এখন আমরা সদৃশ ভেক্টর, সমান্তরাল ভেক্টর, ইংরেজিতে বলা হচ্ছে লাইক বা প্যারালাল ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট, বুঝবার অনেক কিছু রয়েছে, এটা নিয়ে কথা বলবো। দেখো কি বলা হচ্ছে, যে সমজাতীয় দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে কিন্তু তাদের মান যদি ভিন্ন হয়, মান ভিন্ন হলেও হবে না হলেও হবে। আমরা বাস্তবিকভাবে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। সাপোজ এই জায়গায় একটা বস্তু রয়েছে, এক মিনিট, সাপোজ এই জায়গায় এই বস্তুটা রয়েছে, এই বস্তুকে একজন হয়তো F1 বল দিচ্ছে 10 নিউটন এবং অন্যজন F2 বল দিচ্ছে সাপোজ 7 নিউটন। এখান থেকে একটা জিনিস খেয়াল করা রয়েছে, একটু পরে বলছি। দেখো দুইজন ব্যক্তি একই দিকে বলটা দিচ্ছে, সুতরাং তারা সদৃশ বা সমান্তরাল ভেক্টর। যদি সমান্তরাল ভেক্টরের দুইটা মান সেম হয় তখন সেটা সমান ভেক্টর হয়ে যায়। সমান ভেক্টর নিজেও সমান্তরাল ভেক্টর যখন মান সেম, দিক সেম। সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে দিক তো সেম হয়, বাট মানটা কি হয়, ডিফারেন্স হয়, তখন এটাকে সমান্তরাল ভেক্টর বলা হয়। সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে এমন নয় যে মান আলাদা হতেই হবে, এটা ম্যান্ডেটরি না। ওকে, মূলত এইটা সমান ভেক্টরের উপরে একটা কন্ডিশন দিয়ে নিয়ে আসা হয়েছে, বা এইটার উপরে একটা কন্ডিশন দিয়ে সমান ভেক্টর নিয়ে আসা হয়েছে। মানে সমান্তরাল ভেক্টরের উপরে একটা কন্ডিশন দেওয়া হয়েছে। কন্ডিশনটা কি? যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে তখন সেটাকে সমান্তরাল ভেক্টর বলা হয়, কিন্তু একই দিকে ক্রিয়াশীল ভেক্টরগুলোর যদি মান সমান হয় সেক্ষেত্রে সেটা সমান ভেক্টর। তার মানে সকল সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর হওয়ার যোগ্যতা রাখে। ওকে, দেখো এখানেও একইভাবে লেখা হয়েছে, যদিও লেখা হয়েছে মান ভিন্ন হয়, এটা নেসেসারি না। যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, এই যে বলা হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, ভেক্টর সেটা সরণ হতে পারে, সেটা কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল হতে পারে, ওকে, যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো একটা বস্তুর বেগ হতে পারে, সেটা কোনো একটা বস্তুর ত্বরণ হতে পারে, রাইট? তাহলে এই দুটাকে আমরা কি বলবো? সমান্তরাল ভেক্টর আসলে বলবো। এই জায়গা থেকে বুঝবার বিষয় কি, দেখো আমি যখন 10 নিউটন বলেছি, আমি যখন 10 নিউটন বলেছি তখন তার দৈর্ঘ্য যত বড় ছিল, যখন 7 নিউটন বলেছি তখন কিন্তু এই তীর চিহ্নের দৈর্ঘ্যটা তত বড় নেই। তোমাদেরকে অবশ্যই এই তীর চিহ্নের দিকে খেয়াল করতে হবে, এটা একটা ভালো প্র্যাকটিস। ক্লিয়ার? আচ্ছা,
এখান থেকে আরো কিছু ব্যাপার রয়েছে। দেখো এখানে আমি উদাহরণও দিয়েছি সুন্দর একটা, যে মনে করো তুমি এবং তোমার বন্ধু কোনো বস্তুকে 3 ও 5 নিউটন বলে একই দিকে ধাক্কা দিচ্ছ। তাহলে তুমি এবং তোমার বন্ধু যদি একই দিকে ধাক্কা দাও কোনো একটা বস্তুকে, ফিজিক্স বলছে তোমরা সমান্তরাল ভেক্টর প্রয়োগ করছো। এখান থেকে আরো একটা বিষয় একটু তোমাদের বোঝাতে চাই আমি, ব্যাপারটা কেমন, যে এই রকম বলা হয় তোমাদের বইয়ে, কেন বলা হয়, কিভাবে বলা হয়, কিভাবে আসছে আমি ব্যাখ্যা করব সব কিছু, আমাকে একটু সময় দাও। সাপোজ এই একটা বস্তু রয়েছে এখানে, এই বস্তুকে এখানে একজন বল প্রয়োগ করছে F1 বলে, সাপোজ এটা হচ্ছে 8i ক্যাপ প্লাস 4j ক্যাপ। একইভাবে ওই একই বস্তুকে একই দিকে F2 বল প্রযুক্ত হচ্ছে, সাপোজ 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ। একই ডিরেকশনে বল প্রয়োগ করা হচ্ছে, যেহেতু বাঁকাভাবে এক্স এবং ওয়াই এর দুইটা উপাংশ এখানে আসলে রয়েছে, সেই জন্য এইভাবে লেখা হয়েছে। এর মানে এই নয় যে দুটো যোগ করা হচ্ছে না, এটা ডিরেকশন আমি অনেকবার ব্যাখ্যা করেছি। আসলে যদি একটু কনফিউশন হয় তো পরের লেকচারগুলোতে আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এখান থেকে একটা শর্ত লেখা হয় যে যদি এ এবং বি দুইটা ভেক্টর সমান্তরাল হয়, অর্থাৎ এবি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে শর্ত জানি কেমন হয়, এইরকম হয় যে a1 বাই b1 ইকুয়াল a2 বাই b2 ইকুয়াল m হয়। এইটা দ্বারা আসলে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে এ ভেক্টর এবং বি ভেক্টর কে সেটা দেখি। এ ভেক্টর তারা বলছে যে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ। বি ভেক্টর তারা বলছে যে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ। এইবার ব্যাপারটা ক্লিয়ার যে a1 বাই b1 করলে দ্যাট মিন্স a1 বাই b1 এবং j ক্যাপের যে সহগটা থাকবে অর্থাৎ a2 বাই b2 করলে একই মান আসবে, একটা নির্দিষ্ট মান আসবে। যদি এই শর্ত মানে তবে সেটা সমান্তরাল ভেক্টর। ওখানে আমরা দেখি তো কি ব্যাপারটা হয়েছে। এইটাকে আমরা কার মতো বলতে পারি, a1 বলতে পারি, আর এটাকেই a2। একইভাবে এটাকে b1, এটাকে বলতে পারি b2। তাহলে আমরা যদি এখানে এইটা বলি যে a1 হচ্ছে আমাদের 8 ডিভাইডেড বাই b1 হচ্ছে আমাদের 4 ইকুয়াল a2 হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই b2 হচ্ছে আমাদের 2, সেক্ষেত্রে দেখো এখানেও হবে 2, এখানেও 2। ক্লিয়ার? তাহলে a1 বাই a2, a1 বাই b1, a2 বাই b2 ইকুয়াল 2 হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এটা সমান্তরাল ভেক্টর। এখান থেকে আরো একটা সিদ্ধান্তে আসা যায়। সিদ্ধান্তটা কি? খুব ভালো করে খেয়াল করে দেখো যে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে f1 ইকুয়াল 2 অফ f2। মানে যদি তুমি f1 ভেক্টর পেতে চাও তাহলে f2 এর সাথে ওই 2টা গুণ করে দাও। দ্যাট মিনস এইটাই তো আসলে m এর মতো। তাহলে আমরা এভাবে বলতে পারি যে f1 যদি পেতে চাও তাহলে m ইন্টু f2। আর mটা কিভাবে আসছে? mটা আসছে আসলে a1 বাই b1 ইকুয়াল a2 বাই b2 করে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সমান্তরাল ভেক্টরের শর্ত। এখান থেকে তাহলে একইভাবেই লেখা যেতে পারে যে তাহলে a ভেক্টর ইকুয়াল m অফ b ভেক্টর। মানে m এর সাথে b গুণ করলেই a ভেক্টরটা আসলে পাওয়া যাবে। তার সাথে আরো বলা হয় m অবশ্যই ধনাত্মক। এখন কথা হচ্ছে কেন ধনাত্মক বলা হচ্ছে? ধনাত্মক না হলে কি হতো আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। তুমি অ্যাজিউম করো যে এই 2টা 2 নয় বরং -2। দ্যাট মিনস m এর ভ্যালু আসলে -2 এসেছে। তাহলে কি হতে পারে? তাহলে m এর ভ্যালু যেহেতু -2 এসেছে তাহলে আমরা তো এটা লিখতে পারি, তাই না? তাহলে f1 ইকুয়াল -2, f2 কত আছে 4 আর 2,
তাই না? তাহলে তুমি যদি এই -2 দিয়ে এই 4কে এবং এই 2কে, হা বোঝে না, এটা তো F2 ছিল তাই না? তাহলে F2 কত ছিল আমাদের? 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এইবার যদি গুণ করে দাও তাহলে হবে -8i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। কিন্তু F1 কত ছিল? F1 ছিল 8i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে দেখো তো m এর ভ্যালু যদি মাইনাস হয় তাহলে ভেক্টরটা কি হয়ে যায়? বিপরীত হয়ে যায়। সদৃশ ভেক্টর আর হবে না, বিসদৃশ ভেক্টর হয়ে যাবে। তুমি যখন F1 ইকুয়াল টু অফ F2 লিখবা তখন সেটা সদৃশ ভেক্টরই থাকবে, কারণ তুমি শুধু 2 বসায় দেখো না কেন, এখানে 2 বসালে তুমি ডিরেক্টলি এটাই পাবা, না F1 ইকুয়াল F2 পাবা। যখনই তুমি একবারের জন্য ভাববা যদি m এর মানটা -2 হয় তাহলে পুরো ভেক্টরটা বিপরীত হয়ে যাবে। অর্থাৎ এইটা যদি হয় আমার 8i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাহলে ঠিক তার বিপরীত দিকেই কি হবে? -8i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, রাইট? তার মানে সেটা সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টর বা লাইক ভেক্টর থাকছেই না। বোঝা গিয়েছে? তাহলে এটা আমাদের সদৃশ ভেক্টরের ডেফিনেশন বলো, ক্যালকুলেশন বলো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলো, যেটাই বলো না কেন, তোমাদের বইয়ে কি এত বিস্তারিত আছে? খুব সম্ভবত না, কিন্তু এগুলো তোমাদেরকে শিখতে হবে, ট্রাস্ট মি, শিখতেই হবে। এখন শেখো, পরে শেখো, কান্নাকাটি করে শেখো, শিখতে হবে। ওকে, বিসদৃশ ভেক্টর বা অসমান্তরাল ভেক্টর, এটাকে আনলাইক বা আনপ্যারালাল ভেক্টরও বলা হয়। এটা কেমন? সাপোজ এই একটা গাড়িকে এই দিকে কেউ বল প্রয়োগ করছে 10 নিউটন বলে, এবং এই দিকে কেউ বল প্রয়োগ করছে F2 সাপোজ 7 নিউটন বলে। এইটাই হচ্ছে আমাদের আনপ্যারালাল ভেক্টর। দুইটা ভেক্টরের ডিরেকশন কি হবে? আলাদা হবে। মান যদি সমান হয় তাহলে বিপরীত ভেক্টর হবে, মান সমান না হলেই অসমান্তরাল ভেক্টর হয়ে যাবে আসলে। অর্থাৎ একই পার্টিকেলের ওপরে যদি বিপরীতধর্মী দুইটা বল কাজ করে তখনই সেটাকে আমরা বলি আনপ্যারালাল বা অসমান্তরাল ভেক্টর। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে। মনে করো তুমি এবং তোমার বন্ধু কোনো বস্তুকে 3 ও 5 নিউটন বলে বিপরীত দিকে ধাক্কা দিচ্ছ। কেন এরকম ঘটনা কি ঘটছে না? কোনো একটা বস্তুকে তোমরা টানা হেঁচড়া করছো না, যে ও নেওয়ার চেষ্টা করছে, এও নেওয়ার চেষ্টা করছে, ও ওদিকে টানছে, তুমি এদিকে টানছো, তার মানে এগুলোই আনপ্যারালাল ভেক্টর, অসমান্তরাল ভেক্টর। একজন হয়তো নিয়ে চলে গেল, আনপ্যারালাল ভেক্টর। দুইজনই ধরে আসো, স্থির অবস্থায় আছে, সমান দিক বিপরীত কিন্তু সমান, দ্যাট মিন্স বিপরীত ভেক্টর। তাহলে ব্যাপারগুলো খুব সহজ, এগুলো বাস্তব জীবন থেকেই তো আসছে না, বোঝা গিয়েছে নিশ্চয়। তো এটা হচ্ছে আমাদের আনপ্যারালাল ভেক্টরের উদাহরণ। এবং এই জায়গায় ভালো করে খেয়াল করতে হবে তীর চিহ্নটাও কিন্তু সমান না। যদি ভুল করেও তুমি এইরকম তীর চিহ্ন দাও তার মানে এটা হয়ে যাবে বিপরীত ভেক্টর। এই ব্যাপারগুলো খুবই খেয়াল করতে হয়। হ্যাঁ, যখনই তুমি এমন দিবা ডেফিনেটলি সেটা অসমান্তরাল ভেক্টর, কারণ বিপরীত কিন্তু মান সমান না। তো এখানে যে উদাহরণটা আমি দেখিয়েছি না, এই যে উল্টা, অর্থাৎ এম এর মান যখন নেগেটিভ করে দিবা, এম এর মান যখন নেগেটিভ করে দেবা তখন আসলে সেটা অসমান্তরাল ভেক্টর হবে। ওখানে কি নেগেটিভ করা হয়নি? দেখো তো, F1 ওই দিকে, F2 ঠিক তার উল্টা দিকে, তাহলে নেগেটিভই তো। ফিজিক্স বা ম্যাথ, কেমিস্ট্রি যেটাই হোক না কেন, মাইনাস সাইন দ্বারা আসলে কি বোঝায়? কিচ্ছু না, জাস্ট ডিরেকশনটা অপোজিট করে দেয়। ক্লিয়ার? সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর কি? যেই ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলা হয়। শূন্য হলে শূন্য ভেক্টর, শূন্য না হলে সঠিক ভেক্টর। ওকে, সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর কি? যখন একই তলের ওপরে অনেকগুলো ভেক্টর ক্রিয়াশীল হয়। কিচ্ছু না বাবা, কিচ্ছু না এগুলো। এগুলো এতটা, দেখো কি লেখা হয়েছে, মনে করো মসৃণ ভূমির উপর দিয়ে কিছু পিঁপড়া চলাফেরা করছে। এই যে সারফেস বা ভূমি আমাদের রয়েছে, ভূমির উপর দিয়ে অনেকগুলো পিঁপড়া চলাফেরা, তো যাওয়া আসা মানে তো এটাই ভূমি। এটাই যদি ভূমি হয় তাহলে সাপোজ কেউ এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে গেল, কেউ এখান থেকে এদিকে গেল,
কেউ এখান থেকে এদিকে গেল, দেখো এই এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ও ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, ও এক্স এবং ওয়াই অক্ষ দুইটার কম্বিনেশনে যাচ্ছে। তার মানে কি এরা একটা তলের ওপরেই চলাফেরা করছে। এগুলোকেই মূলত বলা হয় যে সমতলীয় ভেক্টর। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টর কি দেখো অনেকবার এগুলো আমরা করেছি, কিন্তু অবস্থান ভেক্টর হচ্ছে যখন কোনো একটা বস্তু কোথায় আছে, কত দূরে আছে সেটা নির্ধারণ করা হয়, সেটাই অবস্থান ভেক্টর। তোমার বাবা তোমাকে, তুমি সাপোজ ঢাকায় পড়াশোনা করো, তোমার বাবা থাকে গ্রামে, তোমার বাবা তোমাকে বললো তুমি এখন কোথায়, তুমি বললে আমি ঢাকায়। তোমার বাবার মাথায় কি থাকবে যে আমার ছেলে আমি থেকে 200 কিলোমিটার দূরে। তবে তোমার বাবা কি রেফারেন্স পয়েন্ট, তোমার বাবার সাপেক্ষে তোমার অবস্থান নির্ণয় করা হচ্ছে, দ্যাট মিনস অবস্থান ভেক্টর, আর কিচ্ছু না। সাপোজ এখানে একটা এখানে একটা ব্যক্তি বলা হচ্ছে, এই ব্যক্তিটা গাছ থেকে কত মিটার দূরে, কেউ বলল 2 মিটার দূরে, তাহলে এইটাকেই বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এইটাকেই বলা হয় অনেক সময় মূল বিন্দু। তাহলে কোনো কিছুর সাপেক্ষে যখন কারোর অবস্থান নির্ণয় করা হয়, সে কত কিলোমিটার দূরে রয়েছে সেটা বোঝানো হয়, সেটাই হচ্ছে মূলত আসলে অবস্থান ভেক্টর। ক্লিয়ার? তাহলে সাপোজ 1 2 3 4, 1 2 3 4, সাপোজ এদিকে আসলাম 3, এদিকে গেলাম 4, সাপোজ এই পয়েন্ট, রাইট? এই পয়েন্টকে আমরা কি বলবো? 3,4। কিন্তু যদি ভেক্টরের সাহায্যে এটাকে প্রকাশ করি তাহলে কি বলবো? যে সরণ ইকুয়াল 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এই এসটাই মূলত এই যে এটা হচ্ছে আমাদের সেই, এই যে এটাই হচ্ছে আমাদের সেই এস, এটাই হচ্ছে আমাদের সেই সরণ ভেক্টর। এটাকে অনেক সময় আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটাকে ব্যাসার্ধ ভেক্টর আসলে বলা হয়। তাহলে সরণ ভেক্টর, অবস্থান ভেক্টর কি? মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তখন সেটাকে অবস্থান ভেক্টর বলা হয়। যেমন এস একটা অবস্থান ভেক্টর, সাধারণত অবস্থান ভেক্টরকে আর দ্বারা তারা রিপ্রেজেন্ট করে, এটার অপর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। সেই ব্যাসার্ধ ভেক্টরের রেডিয়াস, সেই জন্য আর লেখে আসলে। আমি যদি বলি বলো তো ওখান থেকে একক ভেক্টরটা বের করো, তো তুমি নিশ্চয়ই ভাবে করবা যে একক ভেক্টর এস ভেক্টর ডিভাইডেড বাই এস ভেক্টরের মান নিশ্চয়ই বের করা যাবে। এখন উপরে থাকবে এস ভেক্টর 3/5 4/5, এটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। একইভাবে এমনও হতে পারে যে কোনো একটা বস্তু এখানে অবস্থান করছে, কোথায়? এখানে। আমরা দেখলাম এটা এক্স অক্ষ বরাবর আসছে হয়তো -4i ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর গিয়েছে হয়তো 7j ক্যাপ, রাইট? এবং জেড অক্ষ বরাবর বাহিরের দিকে জেডটাকে পজিটিভ ধরা হয়, এবং এখান থেকে এতটুকু দূরত্ব হয়তো ধরলাম আমরা +10k ক্যাপ, এখানে বোর্ডের বাহিরে, হ্যাঁ 10k ক্যাপ। তাহলে এই বিন্দুর অবস্থান এইভাবে নির্ণয় করা হয়, এইভাবে। তাহলে এই পয়েন্টটাকে কিভাবে লেখা যাবে? সাপোজ এই পয়েন্টটা হচ্ছে S1, এটাকে লেখা যাবে এভাবে যে -4i ক্যাপ প্লাস ওয়াই অক্ষের পজিটিভ দিকে গিয়েছে +7j ক্যাপ, এবং জেড অক্ষের পজিটিভ দিকে কত আসছে? 10k ক্যাপ। একইভাবে তোমাদেরকে যদি বলি এর একক ভেক্টর বের করো, তো তোমরা একইভাবে S1 এর একক ভেক্টর ক্যাপ সাইন দেওয়া হয়। হ্যাঁ, এই ক্যাপ সাইন দিয়ে কি বোঝানো হয়? শুধুমাত্র ডিরেকশন বোঝানো হয়। তাহলে উপরে থাকবে S1 ভেক্টর, নিচে থাকবে S1 ভেক্টরের যে মান। এখানে যেমন পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সলভ করা হয়, এই এস কিভাবে বের করা হয় বলতো? √3² প্লাস 4²। তার মানে এই যে আমাদের এই যে 3 আর ওই 4 নিয়ে আসা হয়। একইভাবে এখানে এস প্রাইম, সরি এটা ডিরেকশন বা ম্যাগনিটিউড কিভাবে বের করা হয়? সেম প্রসেস, -4, এটার প্রমাণ করাচ্ছি না আমি, 7² প্লাস 10, এখানে যা আসবে সেটাই আসলে এখানে বসবে। এটা আসলে অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কি? মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সে কতটুকু দূরে আছে, এটাই, আর কিছু নয়। তোমরা অনেক সময় ভাবো না যে স্যার আমাদের এখান থেকে অনেক দূরে, তো যত দূরে
সেটাই অবস্থান ভেক্টর, আর কিছু নয়। ওকে, এইবার আসো সরণ ভেক্টর। সরণ ভেক্টর কি? বলা হয় যে দুইটা মানে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তন বা বিয়োগফলকেই সরণ ভেক্টর বলা হয়। অদ্ভুত ব্যাপার, স্টুডেন্টরা শুধু মুখস্থ করে বোঝে না, আমি তোমাদেরকে বোঝানোর ব্যবস্থাটা করে দিচ্ছি। হ্যাঁ, সাপোজ এটা একটা গাছ বা এটাই হচ্ছে আমাদের মূল বিন্দু, এর সাপেক্ষে আমরা মাপছি। এখানে কোনো একজন ব্যক্তি ছিল, সে এখান থেকে গেল 5 মিটার। কিছুক্ষণ পর দেখলাম যে এই ব্যক্তিটা এখানে নেই, বরং সে এখানে চলে গেছে, এবং আমি এইবার হিসাব করে দেখলাম সে মূল বিন্দু থেকে সে কত মিটার রয়েছে? 8 মিটার। তো একটাবার চিন্তা করো তো বাবা, একটাবার চিন্তা করো, মূল বিন্দু থেকে হিসাব করছে, তাহলে এই 5টা কি হবে? অবস্থান ভেক্টর। মূল বিন্দু থেকে হিসাব করছে, এই 5টা কি হবে? অবস্থান ভেক্টর। তার মানে আমি এই S1টাকে অবস্থান ভেক্টর বলতে পারি, আবার এখানে এই S2টাকেও কি বলতে পারি? অবস্থান ভেক্টর বলতে পারি, কারণ মূল বিন্দু থেকে তার অবস্থানটা নির্ণয় করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা কেমন ছিল? প্রথমে এখানে ছিল, তারপর সে কিছুটা পথ গেল, নাকি যায় না? নাকি মানুষ জন্মের পরে একই জায়গায় বসে থাকে, মৃত্যু পর্যন্ত ওখানেই বসে থাকে গণেশের মতো? এরকম কি না। তাহলে এখানে ছিল, কিছুক্ষণ পর ওখানে গেল। প্রথমে দেখলাম মূল বিন্দু থেকে বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে 5 মিটার, একটু পরে দেখলাম প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে 8 মিটার। তার মানে দুটাই অবস্থান ভেক্টর। এখন আমি যদি বলি যে বলো তো এখান থেকে এতটুকু দূরত্ব কত বাছা ধনেরা, তো তুমি কি করবা তাহলে বলো? তুমি করবা যে আগে ছিল 5, 8, তার মানে কি আমি পুরোটা থেকে এই 5 মিটার বিয়োগ করব, পুরোটা থেকে 5 মিটার বিয়োগ করব, তাহলে 8 - 5 দ্যাট মিন্স 3 মিটার। তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব কত মিটার? 3 মিটার। কিভাবে পেয়েছো? পুরো 8 থেকে পুরো 5 বিয়োগ করে। দ্যাট মিন্স দুইটা অবস্থান ভেক্টর বিয়োগ করে তুমি আসলে সরণ ভেক্টর পেয়েছো। সেই জন্যই মূলত বলা হয় যে অবস্থান ভেক্টরের বিয়োগ ফলে মূলত সরণ ভেক্টর। সরণ ভেক্টর মানে হচ্ছে একটা বস্তু যেখানে ছিল সেখান থেকে সে যতটুকু গিয়েছে, মূল বিন্দু থেকে নয়। একটা বস্তু মূল বিন্দুর সাপেক্ষে যতটুকু দূরত্বে ছিল সেই বিন্দু থেকে আর যতটুকু পথ গিয়েছে, দ্যাট মিন্স এখান থেকে এতটুকু হচ্ছে আমার সরণ ভেক্টর। কিভাবে পাওয়া যাচ্ছে? দুটো অবস্থান ভেক্টর বিয়োগ করে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে সাথে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমরা বিয়োগটা যখন করছি তখন আসলে করছি এইভাবে যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটা কি খেয়াল করেছো? বোঝো নাই না? আমরা বিয়োগ করেছি কিভাবে? 8 - 5, আগে ছিল 5-এ, পরে গিয়েছি কোথায়? 8-এ। তাহলে তার ফাইনাল পজিশন, ফাইনাল কত? 8-এ, ইনিশিয়াল কত? 5-এ। তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে আমরা কি পাই? তার সরণ ভেক্টর পাই। দ্যাট মিন্স ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইকুয়াল আসলে আমরা বলতে পারছি সরণ ভেক্টর। যদি তাই হয় তাহলে ব্যাপারটা খুবই সহজ হয়ে গেল। এবার কেমন সহজ হয়ে গেল? এমন সহজ হয়ে গেল। সাপোজ 1 2 3 4 5, 1 2 3 4 5 6। একটু কালার চেঞ্জ করি, বলো তো কেমন লাগে? ভালো লাগবে না? এটা দেবো, দিলাম। সাপোজ কোনো একটা ব্যক্তি ছিল তোমার, এটা সুন্দর করে করাচ্ছে। 1 2 3 4 5, 1 2 3 5 6। সাপোজ কোনো একজন ব্যক্তি ছিল তোমার এই পয়েন্টটা কত? এক্স অক্ষ বরাবর 2, y অক্ষ বরাবর 3। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারছি S1 ইকুয়াল 2i ক্যাপ, যেহেতু এক্স অক্ষ বরাবর i ক্যাপ, y অক্ষ বরাবর 3, তাহলে আমরা বলবো এটা 3j ক্যাপ। এটা কেউ যোগ ভাববা না, একেবারে ঘষে মারবো নকশা বরাবর। এগুলো কেউ যোগ ভাববা না, না এটা যোগ নয়। এটা আসলে কি? এটা তার ডিরেকশন বোঝানো হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে। এটা যোগ সাইন ভাবলে তো ভুল করবা যে 2 আর 3 যোগ করা হয়েছে, একেবারে দেবো একটা। 2 আর 3 এখানে যোগ করা হয় না, অদ্ভুত বাচ্চা কাচ্চা বদমাইশ। যোগ করা হয়নি আসলে। এক্স অক্ষ বরাবর 2 আর ওয়াই অক্ষ বরাবর 3 সেটা বোঝানো হয়েছে। কিছুক্ষণ পর দেখা গেল যে না, ওই বস্তুটা আসলে কোথায় আসছে? এখানে আসছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 5 আর ওয়াই অক্ষ বরাবর 1, এই পজিশনে আসছে। তো এই পজিশনকে আমরা বললাম S2,
এবং এটাকে আমরা বলবো এক্স অক্ষ বরাবর যেহেতু 5, তাহলে 5i ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু 1, তাহলে 1 জে ক্যাপ বা শুধু জে ক্যাপ তুমি বলতে পারো, রাইট? তার মানে ইনিশিয়াল পজিশন এখানে, ফাইনাল পজিশন কিন্তু ওখানে। আমরা তাহলে এইভাবে লিখলাম, এইটাই হচ্ছে মূলত আসলে S1, এবং এই যে এটা হচ্ছে মূলত আসলে S2, তাই নয় কি? কারণ এটা যে 5/1 যে বলেছি, এখান থেকে শুরু করে 5 তারপর 1, এটা যে 2i ক্যাপ বলেছি এখান থেকে শুরু করে 2, তার মানে কি S1 আর S2 দুটাই কি আসলে পজিশন ভেক্টর, কারণ মূল বিন্দু থেকে হিসাব করা হয়েছে। এখন আমি যদি হিসাব করি যে না, এখানে যেমন হিসাব করেছিলাম এখান থেকে এখানে কতটুকু, এবার এখান থেকে এখানে হিসাব করলাম যে এই যে ব্যাপারটা সে আগে এখানে ছিল তারপর এখানে আসলো, এইটাই মূলত আসলে আমাদের সরণ ভেক্টর। এটাকেই মূলত কি বলা হয়? সরণ ভেক্টর বলা হয়। ক্লিয়ার? তো এটাকে যদি আমি এস দ্বারাও ডিফাইন করি তাহলে বলো তো এস ইকুয়াল কি হবে? এস ইকুয়াল তো এটাই হবে যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনালে কোথায় ছিল? S2 তে, দ্যাট মিন্স S2 মাইনাস S1। এটাই তো লজিক ছিল আমাদের এখানে, তাই না? ফাইনাল ইনিশিয়াল। তাহলে S2 কত? 5i ক্যাপ প্লাস 1 জে ক্যাপ, এখানে মাইনাস হবে 2i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, রাইট? এবং বিয়োগ করলে এখানে কত আসবে দেখো তো, এখানে আসবে 3i ক্যাপ মাইনাস, এই মাইনাস ওটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হবে 2 জে ক্যাপ। তাহলে তার পজিশন দেখাচ্ছে কত দেখো তো, পজিশন দেখাচ্ছে 3i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। এখন কথা হচ্ছে এই জায়গায় কেন আমরা i এর সাথে i যোগ করি আর এখানে j এর সাথে j যোগ করি বা বিয়োগ করি? এখানে আমরা বিয়োগ করেছি, ইটস ওকে, কিন্তু i এর সাথে i কেন বা j এর সাথে j কেন, আসলে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, হ্যাঁ, যে কেন এরকমটা হয়। সাপোজ এই একটা বস্তু রয়েছে, এই বস্তুকে কেউ ধাক্কা দিচ্ছে, এদিকে 5 নিউটন বলে, এদিকেও 5 নিউটন বলে। সিম্পলি তুমি কি করবা? দুইটা 5 তো যোগ করে দিবা, কারণ ডিরেকশন সেম। তাহলে ও এইদিকে কি যাবে? এ 5 নিউটন, এ 5 নিউটন, তো দুইটা 5 নিউটনের কারণে ও আরও গতিশীল হবে, বেশি বলে গতিশীল হবে, তাই না? তাহলে এই দুইটা 5 অর্থাৎ ডিরেকশন যদি এক হয়, একই ডিরেকশনের গুলোই তো শুধু যোগ করবা। লজিক তো এখানে বোঝে নাই, আরও বোঝাচ্ছি। দেখো, সাপোজ এই একটা ট্রলি ব্যাগ, এইদিকে কেউ বল প্রয়োগ করলো, রাইট? ট্রলি ব্যাগ যাচ্ছে কোন দিকে? এইদিকে। এই বলে দুইটা উপাংশ থাকে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। যদি না শিখে থাকো শিখবা, ভয়ের কিছু নয়, আপাতত এতটুকু দেখে নাও, হ্যাঁ, সামনের দিনে আমি শিখাবো। এইদিকে ধরো আরো একজন, এই ব্যাগকে আরো একজন টানতেছে, আরো একজন সাপোজ টানতেছে। এরও কয়টা উপাংশ থাকবে? দুইটা, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এই যে ব্যাগটা এইদিকে গতিশীল হচ্ছে, সেটা কোন দুইটা বলের কারণে? নিশ্চয় এই বল এবং এই বলের কারণে। তাহলে আমি যদি বলি বলো তো কোন বলের কারণে গতিশীল হচ্ছে, তুমি বলবা এক্স অক্ষ দিকে যে বলগুলো আছে সেই বলের কারণে। তাহলে ওই দুইটা বলই তো শুধু যোগ হবে, তাহলে ডিরেকশন যেগুলো সেম হয় সেগুলোই তো লজিক্যালি যোগ হয়। আরে বোঝে না, কোনো একটা গাড়িকে ধাক্কা দিচ্ছ, তোমরা যেদিকে নিয়ে যাবা সেদিকে না দিয়ে যদি কেউ বাঁকা দিকে ধাক্কা দেয়, তুমি কি বলবে? একেবারে একটা চট দেবো, গাধা কোথাকার, এই দিকে ঠাল। তার মানে কি, তুমি এই দিকে ঠেললেই আলটিমেটলি এ গতিশীল হবে, ওই বলটাই কাজে লাগবে। আদারওয়াইজ তুই উল্টা দিকে ঠেললে তো হবে না। তোমার ডিরেকশন সেম হলেই সেটা যোগ করা যায়, আদারওয়াইজ যোগ করার কোনো রকম লজিক্যাল কোনো কারণ আমরা দেখতেই পাই না, তাই না? সেই জন্য আসলে আই যে যোগ হয়, কে যোগ। একেবারে 2 ডাইমেনশনালের জন্য বুঝিয়েছি। যদি 3 ডাইমেনশনাল হয়, অর্থাৎ এখানে একটা পয়েন্ট থাকে, অর্থাৎ এখানে একটা পয়েন্ট, বস্তু এখান থেকে এখানে চলে গেল, রাইট? এরকম যদি হয়, ঠিক আছে? তো সাপোজ S1 এরকম ছিল যে 2i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। এই পজিশন থেকে কোথায় গেল বস্তুটা? আমি তো লজিক বেসিক অলরেডি দিয়েছি না। সাপোজ এটা 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ এই পজিশনে আসলো। যদি বলা হয় এটা তো দুটো অবস্থান ভেক্টর, কারণ মূলবিন্দু থেকে হিসাব করা হয়েছে। যদি বলা হয় সরণ ভেক্টর কি, তো এটা তার ফাইনাল পজিশন। তাহলে S হবে S2 মাইনাস S1, এবং দুইটা কি করে দেবা তোমরা? সিম্পলি
বিয়োগ করে দেবা, কাজ শেষ। এখন একটা ব্যাপার এখানে আসতে পারে যে ইনিশিয়াল পজিশন এখানে, এন্ডিং পজিশন এখানে, এটা তো পজিটিভ জায়গায় অবস্থান করছে, তাহলে এখানে নেগেটিভ কেন দেখাচ্ছে? এটা একটা প্রশ্ন আসতে পারে তোমাদের। যেহেতু পজিটিভ জায়গা, এ তো পজিটিভ, কিন্তু এখানে নেগেটিভ সাইন আসছে ওয়াই অক্ষ বরাবর। এই নেগেটিভ সাইন দিয়ে আসলে কি বোঝাচ্ছে? সে তার মূল বিন্দু থেকে ও আগে যেখানে ছিল সেই জায়গা থেকে সে আসলে নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতেছে না, এখানে ছিল, নামতেছে নিচের দিকে। ওই মাইনাস সাইন বোঝাচ্ছে ও আসলে নিচের দিকে নামতেছে। ক্লিয়ার? দেখো কত সুন্দর ডিরেকশন আসলে বোঝা যায়, রাইট? বোঝা গিয়েছে? নেক্সট। ওকে, আমাদের টপিক শেষ। এখন আমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এগুলোই তো করবো। আচ্ছা, এখান থেকে তোমরা এখান থেকে একক ভেক্টর বের করতে পারবা না? যদি বলা হয় একক ভেক্টর কত, অবশ্যই কিন্তু বের করা যাবে, তাই না? এটা বের করবা, তার একক ভেক্টরও বের করতে পারবে, এখন আর কোনো প্রবলেম হবে না। তারপর আমরা ম্যাথগুলো করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। নাল ভেক্টরের সংজ্ঞা দেওয়া পারো, যে ভেক্টরের মান শূন্য এবং যার কোনো দিক নেই সেটা নাল ভেক্টর। নেক্সট, তারপর সঠিক ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলা হয়। একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক এবং যেটা মান প্রকাশে দিক প্রকাশে ব্যবহার হয় সেটা একক ভেক্টর। আয়তকার একক ভেক্টর, আয়তকার একক ভেক্টর হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে আই জে কে ভেক্টর ব্যবহার করি সেগুলো একক ভেক্টর। আমি আবারও বলছি, এক্স ওয়াই জেড বরাবর ওই অক্ষগুলো বরাবর আমরা যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ওরাও তো একটা ভেক্টর হতে পারে মান 1, বাট ডিরেকশন আছে, মান 1 মানও আছে, ডিরেকশনও আছে। আই এক্স অক্ষ বরাবর, জে ওয়াই অক্ষ বরাবর, কে জেড অক্ষ বরাবর। তাহলে মান এবং দিক যেহেতু দুইটাই রয়েছে, সুতরাং আমরা তাদেরকে এক ভেক্টর বলতেই পারি। ওগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। আর একটা কথা বলি, তোমরা চাইলে আমার ফিজিক্স সাইকেল 1-এ ভর্তি হতে পারো, ডেসক্রিপশনে গেলে সব তথ্য তোমরা আসলে পেয়ে যাবে। নেক্সট, এরপর হচ্ছে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। একটু আগেই বলা হয়েছে মূলবিন্দুর সাপেক্ষে যখন কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তখন সেটা আসলে অবস্থান ভেক্টর বলা হয়। নেক্সট, সদৃশ ভেক্টর কাকে বলে? বলা হয়েছে সমান্তরাল ভেক্টর, রাইট, প্যারালাল ভেক্টর বা লাইক ভেক্টর। যখন দুইটা ভেক্টরের ডিরেকশন একই দিকে হয় তখন তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। মান 1 হতেও পারে, নাও পারে। মান 1 হলে সমান ভেক্টরও বলা যেতে পারে তার সাথে সাথে। বিসদৃশ ভেক্টর কি? যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাকে আমরা বিপরীত 180 ডিগ্রি, বিসদৃশ ভেক্টর বিপরীত দিক মানে বিপরীত, অর্থাৎ বিসদৃশ ভেক্টরের যেটা হয় বা প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে যেটা হয়, ডিরেকশন সেম থাকে, দ্যাট মিন্স থেটা হয় 0 ডিগ্রি। কিন্তু বিসদৃশ ভেক্টরের, এইটাই লিখলে তো তোমরা ভুল বুঝবা, হ্যাঁ। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে থেটা হবে 0 ডিগ্রি, বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে থেটা হবে 180 ডিগ্রি। নেক্সট, তারপর হচ্ছে সমান ভেক্টর কাকে বলে? যদি দুইটা ভেক্টরের মান ও দিক উভয়টাই সমান হয় তাদেরকে সমান ভেক্টর বলা হয়। এগুলো আসছে সব বোর্ডে। স্বাধীন ভেক্টর কাকে বলে? যে ভেক্টর আদিবিন্দু ও পাদবিন্দু ইচ্ছা মতো স্থাপন করা যায়, তাতে করে মান এবং দিকের কোনোটারই কোনো পরিবর্তন হয় না, তাকে স্বাধীন ভেক্টর বলা হয়। সীমাবদ্ধ ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু ইচ্ছা মতো স্থাপন করা যায় না, ইচ্ছা মতো স্থাপন করলে মান দিক উভয়টারই পরিবর্তন হয়ে যেতে পারে, সেটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। লব্ধি ভেক্টর কাকে বলে? দুইটা ভেক্টর যোগ করার পরে যে নতুন একটা ভেক্টর পাওয়া যায় সেটা লব্ধি ভেক্টর। যেমন একটু আগে s1 - s2 আমরা করেছিলাম। অথবা দুইটা বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছে, দুইটা বল যোগ করে দিলে তখন সেটাকে মূলত বলা হয় লব্ধি ভেক্টর। নেক্সট, সমরেখ ভেক্টর। একই রেখার উপরে যদি দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয় একই রেখা বরাবর, ওই যে কোলিনিয়ার ভেক্টর যেটা, সেটাই সমরেখ ভেক্টর। নেক্সট, বিপ্রতীপ ভেক্টর। একটা ভেক্টর যদি অন্যটার বিপ্রতীপ হয় তখন সেটাকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। একটা ভেক্টরের মান 5 আর একটা ভেক্টরের মান 1/5। এখানে 5 এবং 1/5 এর ডিরেকশন কিন্তু সেম, বাট তাদের মানটা আসলে ভিন্ন। এবং আমরা বলতে পারি প্রত্যেকটা বিপরীত ভেক্টরই আসলে সমান্তরাল ভেক্টর হওয়ার ক্ষমতা রাখে। সাপোজ আমি এ ভেক্টর বললাম যেটা হচ্ছে 5 আই ক্যাপ, এবং বি ভেক্টর বললাম এটা কত হবে 1/5 আই ক্যাপ। তো 5 আর 1/5 এর ভ্যালুটা আলাদা, কিন্তু এটাও তো আই ক্যাপ, এটাও তো আই ক্যাপ, আমি ডিরেকশন সেম। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা বিপরীত ভেক্টরই মূলত সমান্তরাল ভেক্টর। আচ্ছা, এরপর হচ্ছে তল ভেক্টর, আপাতত লাগছে না এটা। নেক্সট, সমতলীয় ভেক্টর। এরপর হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টরটা আসলে কি? দুইটা অবস্থান ভেক্টরের বিয়োগফলকেই মূলত বলা হয় সরণ ভেক্টর। আমি অলরেডি ব্যাখ্যা করেছি এগুলো, জাস্ট প্রশ্ন দেখাচ্ছি। এরপর হচ্ছে একক ভেক্টর, অনুধাবনমূলক প্রশ্নোত্তর। একক ভেক্টর বলতে কি বোঝায়?
অলরেডি কিন্তু ব্যাখ্যা করেছি খুব ভালো করে, কিন্তু যেহেতু অনুধাবনমূলক একটু বর্ণনামূলক তোমাদেরকে লিখতে হবে। তোমরা একক ভেক্টরের সংজ্ঞা লিখবা, একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় সেটা লিখবা, ছোট্ট একটা চিত্র দিবা, ওই যে 3i+4 যে দিয়ে সুন্দর করে একক ভেক্টর বের করে দিবা। ওকে, নেক্সট, অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর ব্যাখ্যা করো। কেন? অবস্থান ভেক্টর মূল বিন্দু থেকে হিসাব করা হয়। অবস্থান ভেক্টর আমি বারবার বললাম না যে মূল বিন্দু থেকে যখন কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তখন সেই ভেক্টরকে মূলত বলা হয় অবস্থান ভেক্টর। তো মূল বিন্দু যদি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু তার সরণের মানটা, তার অবস্থানের মানটা চেঞ্জ হয়ে যাবে। যখন রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে তখন তার সে কত দূরে আসে তার মানটাও তো চেঞ্জ হয়ে যায়। সেই জন্য অবস্থান ভেক্টর আসার সীমাবদ্ধ ভেক্টর তুমি ইচ্ছা মতো তার ইনিশিয়াল পজিশনটা চেঞ্জ করতে পারো না, চেঞ্জ করলে মানের পরিবর্তন হয়ে যাবে। নেক্সট, নাল ভেক্টরের দিক ব্যাখ্যা করো। নাল ভেক্টরের তো কোনো দিক নাই। যখন বিপরীতমুখী দুটা ভেক্টর, সমমানের বিপরীতমুখী ভেক্টর, এইদিকে কেউ বস্তুকে 10 নিউটন বলে ঠেলতেছে, এইদিকেও কেউ 10 নিউটন বলে ঠেলতেছে, তখন সেখানে আসলে নাল ভেক্টরের সৃষ্টি হয় এবং এর কোনো দিক নাই। এবং এটা আমি ব্যাখ্যাও করেছি যে এর দিক কোনটা হবে, যখন ওর উপরে এসে কেউ অন্য দিক থেকে একটা বল প্রয়োগ করবে, ওই বরাবর দিক হবে আসলে নাল ভেক্টরের দিক। এগুলো ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, প্রশ্ন জাস্ট দেখাচ্ছি একটু। স্বাধীন ভেক্টরের পাদবিন্দু বা মূল বিন্দুতে, স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে নয় কেন? দেখো, স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে থাকলেই কি আর না থাকলেই কি, তুমি যেখানেই দাও সেখানেই মূলত সেটার জন্য ও কাজ করবে। সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা দেখেছি কি? সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা? হ্যাঁ, সমান্তরাল ভেক্টরের শর্ত হচ্ছে যদি একই দিকে ক্রিয়াশীল হয়, যদি দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয় তখন তাদেরকে সমান্তরাল ভেক্টর বলে। যদি তাদের মান সমান হয় তখন তাদেরকে আলাদা করে নামকরণ করা হয়েছে সমান ভেক্টর। যদি মান সমান না হয় তাহলে সমান্তরাল ভেক্টর। কিন্তু সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টর মান সমানও হতে পারে, তাতে কোনো আপত্তির কিছু নাই। সুতরাং যে কোনো সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর হতে পারে, কিন্তু সমান্তরাল ভেক্টর সমান ভেক্টর না। যদি একটা ভেক্টর এইদিকে তুমি 10 নিউটন বলে ঠেলতেছো আর একজন 5 নিউটন বলে ঠেলতেছো, হ্যাঁ, একই দিকে তারা সমান্তরাল ভেক্টর হতে পারবে, কিন্তু একটা 10 একটা 5 এই কারণে তারা আর সমান ভেক্টর হতে পারবে না। শর্তে এগুলো বলা হয়েছে। সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয় ব্যাখ্যা করো। হ্যাঁ, তাই তো, সমরেখ ভেক্টর তো ওই যে সমান্তরাল ভেক্টরের মতোই তো, একই দিকে ক্রিয়া করলে তো সমরেখ ভেক্টর হয়, কিন্তু মান যদি সমান না হয় তাহলে কি আর সমান ভেক্টর হতে পারবে না। সমান হওয়ার জন্য দিক এবং মান দুটাই সমান হতে পারবে। সমরেখ ভেক্টরের ক্ষেত্রে একই দিকে ক্রিয়াশীল, ইটস ওকে, কিন্তু এটা কি তুমি বলতে পারবে যে মান সবগুলোর সমান না? একজন 10 নিউটন বলে ধাক্কা দিচ্ছে তো আর একজন 5 নিউটন বলে, তাহলে সমান ভেক্টর, সমরেখ ভেক্টর সমান্তরাল ভেক্টর হতে পারে, সমান ভেক্টর নাও হতে পারে। ক্লিয়ার হুয়া? নেক্সট, একটি বিপরীত ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি? দেখো কি লিখেছে, একটি বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি? হ্যাঁ, বলা যাবে। কেন যাবে না? দেখো, আমি বললাম যে F ইকুয়াল 10 নিউটন, বারবার এর উপরে দেওয়ার কি দরকার? 10 নিউটন। সাপোজ এই জায়গায় একটা বস্তু রয়েছে, এই দিকে তাহলে কত নিউটন বল প্রয়োগ হচ্ছে? 10 নিউটন। আচ্ছা, এটার বিপ্রতীপ ভেক্টর কি? এটা কি F, রাইট? এটার বিপরীত ভেক্টরকে যদি তুমি এফ প্রাইমও বলো তাহলে 1/10 হবে। এটা আই ক্যাপ, সাপোজ এটা আই ক্যাপ এন। এটাকে যদি বিপরীত ভেক্টর বলো তাহলে 1/10 আই ক্যাপ এন। দ্যাট মিনস এটাকে আমি বলতে পারি 0.1 আই ক্যাপ নিউটন। তার মানে ডিরেকশন তো সেম, ওটাও আই ক্যাপ, তো এটা এই যে এতটুকু হয়েছে আমাদের এফ প্রাইম 0.1 আই ক্যাপ নিউটন। তার মানে কি আমাদের বিপরীত ভেক্টর দুটো তো একই দিকে ক্রিয়াশীল, সুতরাং সমরেখ বলা যেতেই পারে, তারা একই রেখা বরাবর একই দিকে ক্রিয়াশীল, সুতরাং সমরেখ বলা যাবে, তাতে কোনো প্রবলেম নেই। সুতরাং একটি বিপরীত ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে। কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর ও বিপরীত ভেক্টরের কোণ সবসময় এক হয় ব্যাখ্যা করো। এর মানে আসলে কি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ এফ ইকুয়াল একটা বল প্রয়োগ করা হচ্ছে F1, এটা হচ্ছে সাপোজ 10 নিউটন, বা এটাকে এভাবে না বলে আমরা বলি যে এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করা হচ্ছে 10 আই ক্যাপ নিউটন। এটার বিপরীত ভেক্টর সাপোজ F2, এটা কি হবে বলো তো? 1/10 আই ক্যাপ নিউটন, দ্যাট মিনস 0.1 আই ক্যাপ নিউটন। ক্লিয়ার? কোনো ডাউট? কোনো ডাউট এতটুকুতে না? কি বলেছে? কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর, তাহলে বিপরীত ভেক্টর আমরা বের করেছি, ও বিপরীত ভেক্টর। তাহলে সাপোজ
10 নিউটন 10 আই ক্যাপ, তার মানে বলটা কোন দিকে প্রয়োগ হচ্ছে এই দিকে। F1 এর বিপরীত ভেক্টর কত 0.1, তাহলে 0.1 কোন দিকে ওই আই ক্যাপ একই দিকে, ডিরেকশন তো চেঞ্জ হয়নি, দ্যাট মিনস এই দিকে বলটা প্রয়োগ হচ্ছে। আবার এই ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা 10 আই ক্যাপ, তাহলে বিপরীত ভেক্টর হবে -10 আই ক্যাপ নিউটন, রাইট। তার মানে ডিরেকশনটা ঠিক কি হয়েছে, উল্টা হয়েছে। তাহলে এটা তো আমাদের বিপরীত ভেক্টর, মানে বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। আর এইটা কি, এইটা হচ্ছে ওই যে গিভেন ভেক্টর যেটা দেয়া ছিল তার বিপরীত। তারা লিখেছে কি বিপ্রতীপ ভেক্টর এবং বিপরীত ভেক্টরের ডিরেকশন সবসময়, মানে কোণ সবসময় সেম থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের বিপ্রতীপ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। মাঝখানে কোণ কত, মাঝখানে কোণ হচ্ছে থেটা ইকুয়াল, অদ্ভুত কাজ করি আমি, থেটা ইকুয়াল 180 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণ সবসময় সেম থাকবে, এটা তো চেঞ্জ হওয়ার কোনো মানেই হয় না। তুমি যে কোনো দুইটা ভেক্টর নাও, তোমাকে যদি আমি এখন বলি যে এ একটা ভেক্টর রাশি এবং এইটার মান হচ্ছে 5 নিউটন বা 5, এটা বললাম আসলে 5 জে ক্যাপ নিউটন, তাহলে এটার বিপ্রতীপ ভেক্টর কি হবে? সাপোজ বিপ্রতীপ ভেক্টরকে তুমি বললা যে A1, তাহলে 1/5 ডিরেকশন কি চেঞ্জ হয় না? এভাবেই সংজ্ঞা দেওয়া হয়েছে বিপ্রতীপ ভেক্টরের, রাইট। তাহলে এই ভেক্টরকে ডিফাইন করলে এইদিকে হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের 1/5 জে ক্যাপ নিউটন। এখন এই ভেক্টরের বিপরীত ভেক্টরকে, এই ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে -5 জে ক্যাপ, তার মানে এটা কত, ঠিক তার উল্টা দিকে, -5 জে ক্যাপ। এখানে কোণ কত, 180 ডিগ্রি তো না? তার মানে কি বিপ্রতীপ ভেক্টর, কোনো একটা ভেক্টরের বিপরীত ভেক্টর এবং বিপরীত ভেক্টরের কোণ সবসময় কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। সেটাই তারা বলেছে কোণ সবসময় সেম থাকে, আদারওয়াইজ নাথিং। নেক্সট অনুধাবনমূলক প্রশ্ন উত্তর হচ্ছে আয়ত একক ভেক্টর ও একক ভেক্টর এর দিক নির্দিষ্ট নয় ব্যাখ্যা করো। আয়ত একক ভেক্টর মানে কি? আয়ত একক ভেক্টর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর যে ভেক্টরগুলো ব্যবহার, একক ভেক্টর ব্যবহার করা হয়েছে, যেমন এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এই ভেক্টরগুলোকেই মূলত বলা হয় আয়ত একক ভেক্টর। মানে আই ক্যাপ আয়ত একক ভেক্টর, জে ক্যাপ আয়ত একক ভেক্টর, কে ক্যাপ আয়ত একক ভেক্টর, রাইট। আয়ত একক ভেক্টরের দিকগুলো কিন্তু সেম। কেন সেম? মানে নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? কারণ আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর, জেড ক্যাপ মানে কে ক্যাপ জেড অক্ষ বরাবর। কিন্তু একক ভেক্টর তো এরকম নাও হতে পারে, কারণ আমি একটা ভেক্টর এমন বললাম যে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, রাইট। এইটার একক ভেক্টর তো আসলে এইটা, রাইট। ওপরে কিভাবে লেখা হয়, ওই ভেক্টর ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান। তো এটা হচ্ছে আমার একক ভেক্টর, আর আয়ত একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো এগুলোর ডিরেকশন তো নির্দিষ্ট, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ বরাবর। কিন্তু এই একক ভেক্টরের দিক নির্দিষ্ট না, এটার জন্য একরকম হবে, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেলে আরেক রকম হবে, আবার ভ্যালু চেঞ্জ হলে আরেক রকম হবে। সেই জন্য বলা হয় আয়তকার একক ভেক্টর এবং একক ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, ব্যাখ্যা করুন। নেক্সট এবার আসছে বহু নির্বাচনী প্রশ্নোত্তর। ভেক্টর রাশি প্রকাশের উপায় নয় কোনটি? দেখো ভেক্টর রাশিকে এভাবে প্রকাশ করা যায়, এভাবে প্রকাশ করা যায়, এভাবে প্রকাশ করা যায়। এইটা ভেক্টর রাশি প্রকাশের মানে উপায় না, কারণ এটা ভেক্টর রাশি শুধু মান বোঝায়, এখানে মান বোঝাচ্ছে, দিক বোঝায়নি, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। নেক্সট নিম্নের কোনটি স্কেলার রাশি? তড়িৎ বিভব হচ্ছে আমাদের স্কেলার রাশি, কারণ বিভবকে কিভাবে ডিফাইন করা হয়, বিভব হচ্ছে মূলত কাজ। আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ হয় সেটাকে বিভব বলে। কাজ যেহেতু স্কেলার রাশি আর বিভব মূলত এক ধরনের কাজ, সুতরাং এটাও স্কেলার রাশি। ওকে, তড়িৎ প্রাবল্য বলো, বেগ বলো, ভরবেগ বলো, সবই আসলে ভেক্টর রাশি। এখানে স্কেলার রাশি, নির্দিক বা অদিক রাশির অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, এতগুলো তোমাদের উদাহরণ পড়তেও হবে না, মনে রাখতেও পারবে না, পড়ার দরকার নাই, একবার চোখ বুলিয়ে নিতে পারো। হ্যাঁ, তাহলে কি করবা? উপায় আছে, আমি বলছি। এটাতে দেখো ভেক্টর রাশি প্রকাশের জন্য কি কি লাগে। ভেক্টর রাশি শুধু মান, শুধু দিক, মান ও দিক উভয়ই, নাকি মান ও দিক যে কোনো একটা? অবশ্যই ভেক্টর রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ই লাগবে। এখানে দেখো অনেকগুলো ভেক্টর রাশি উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা এভাবে মনে রাখতে পারবে না, মনে রাখার টেকনিক দেওয়া হয়েছে। কিভাবে লেখা হয়েছে? সাধারণত ভবে সব তরুণের টক দই প্রবল প্রিয়,
সব তরুণ টক দই পছন্দ করে, এরকম একটা কথা লেখা হয়েছে, যেখানে সাধারণত মানে সান্দ্রতা গুণাঙ্ক, ভ হচ্ছে ভরবেগ, বেতে বেগ, সতে সরণ, তরুণের মানে ত্বরণ, টক মানে টর্ক, দো মানে চৌম্বক দৈর্ঘ্য, প্রবল মানে প্রাবল্য, একটু প্রো মানে পৃষ্ঠটান, প্রি মানে পৃষ্ঠটান। ক্লিয়ার? নিম্নের কোনটি স্কেলার রাশি? ওকে, স্কেলার রাশি এখানে কোনটা এখন নিশ্চয়ই পারা যাবে। কাজ হচ্ছে স্কেলার রাশি, অভিকর্ষীয় ভর, টর্ক বলো বা রৈখিক ভরবেগ বলো, এগুলো আসলে সবই ভেক্টর রাশি। নেক্সট, ও আচ্ছা দাগ দিয়ে দিই না, এখানে হচ্ছে আমাদের কাজ হলো স্কেলার রাশি। নেক্সট, দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের কি, আচ্ছা দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের কি ভেক্টর বলা হয়? একই দিকে ক্রিয়া করছে, সমান ভেক্টর বলা যাবে না, তাকে সদৃশ ভেক্টর বলতে হবে। একই দিকে ক্রিয়া করছে, তার মান যদি সমান হয়, যদি বলা হতো যে একই দিকে ক্রিয়া করছে এবং তাদের মানও সমান, সেক্ষেত্রে সমান ভেক্টর হতে পারে। একই দিকে ক্রিয়া করছে, সুতরাং সদৃশ ভেক্টর। মান সমান হলে সমান ভেক্টর বলতাম, মান তো সমান নয়, বলেও নাই তারা মান সমান কিনা, তাই না? একটি পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে কি বলা হয়? সীমাবদ্ধ ভেক্টর। পাদবিন্দু ফিক্সড করে দিয়েছে, বলছে এক পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে। আমরা স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে দেখেছি যে পাদবিন্দু ইচ্ছামতো চেঞ্জ করা যায়, তাতে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তারা বলেছে একটি পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে, মানে পাদবিন্দু ফিক্সড রাখতে হচ্ছে, এটা একমাত্র সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে। নেক্সট, সমজাতীয় অসমমানের বিপরীত ভেক্টরকে কি বলে? অবশ্যই এটাকে বলা হয় বিসদৃশ ভেক্টর। দেখো, বিপরীত ভেক্টর বলার কোনো কারণ নাই, বিপরীত ভেক্টরের মান সমান থাকে কিন্তু দিক বিপরীত থাকে। তারা ক্লিয়ারলি বলেছে অসমমানের বিপরীত, দ্যাট মিন্স বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? অসমমানের একই দিকে। অসমমান হতেও হবে, না হবে ব্যাপারটা এরকম না আসলে, যাই হোক, কিন্তু অসমমানের বিপরীত উল্টা দিকে, কিন্তু মান দুটো সমান নয়। মান সমান হলে তো বিপরীত ভেক্টর হতো, মান সমান নয় মানে হচ্ছে বিসদৃশ বা আনপ্যারালাল বা আনলাইক ভেক্টর। দুটো ভেক্টরের যোগফল শূন্য হলে তাদেরকে একে অপরের কি বলে? দুটো ভেক্টরের যোগফল শূন্য হলে তাদেরকে একে অপরের বিপরীত ভেক্টর বলে। ব্যাপারটা এমন যে এখানে একটা বস্তু রয়েছে, ওকে, এই দিকে সাপোজ F1, এটা হচ্ছে সাপোজ 10 নিউটন বল প্রয়োগ করছে, এই দিকে F2, এটা সাপোজ 10 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে বিপরীত দিকে সমমানের দুইটাই, তাই তো বলেছে দুটি ভেক্টরের যোগফল শূন্য। যোগফল শূন্য হবে না, একটা পজিটিভ তো একটা নেগেটিভ, F ইকুয়াল F1 প্লাস F2, একটা মাইনাস ধরতে হবে, মাইনাস ধরলে 0 হয়ে যাবে, তার মানে কি যোগফল শূন্য, তাহলে একে অপরের কি হচ্ছে? বিপরীত দিকে সমান, দ্যাট মিন্স বিপরীত ভেক্টর। এটা বোঝানোর কি আছে? একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তাকে মূলত বলা হয় সরণ ভেক্টর। কারণ মূল, এখানে স্টুডেন্টরা ভুল করে, অনেকে অবস্থান ভেক্টর দিয়ে চলে আসে। অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো একটা ভেক্টর অবস্থান নির্ণয় করা হয়, যে মূল বিন্দু থেকে সে কত দূরে আছে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। কিন্তু বলেছে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, দ্যাট মিন্স এক জায়গায় ছিল, সেখান থেকে আরেক জায়গায় গিয়েছে। ওকে, তো এটা হচ্ছে মূলত আসলে আমাদের সরণ ভেক্টর। নেক্সট, অবস্থান ভেক্টরের অপর নাম কি? অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে আসলে ব্যাসার্ধ ভেক্টর। ওকে, অনেকবার বলা হয়েছে, কোনো কোনো ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে সেই ভেক্টরকে কি বলে? সেই ভেক্টরকে নাল ভেক্টর বলা হয়। নাল ভেক্টরের ডেফিনেশন কি? যে ভেক্টর মান শূন্য। মান শূন্য কখন হয় রে ভেড়ার দল? মান শূন্য তখন হয় যেখান থেকে যাত্রা শুরু করেছে আবার সেখানেই এসেছে, তখনই তো মান শূন্য হয়। তাহলে যেই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে আবার সেই বিন্দুতে এসেছে, তোমার মান শূন্য। মান শূন্য মানেই কি আসলে নাল ভেক্টর। দ্যাট মিনস সেই পাদবিন্দু আর শীর্ষবিন্দুতে একই, যেখান থেকে যাত্রা শুরু করেছে আবার সেখানে এসেছে, তা আদি বিন্দু আর শীর্ষবিন্দুতে এক, তখন তো মানটা শূন্য হয়, সেই জন্য নাল ভেক্টর। নেক্সট, ভেক্টর নির্দেশক রেখাংশটির আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিলে যায় তাহলে তাকে কি ভেক্টর বলে? তাহলে তাকে শূন্য ভেক্টর বলে। আদি বিন্দু এবং শেষ বিন্দু কি হচ্ছে? মিলে যাচ্ছে, যেই জায়গা থেকে যাত্রা শুরু করেছে সেই জায়গাতে এসেছে, শূন্য হয়ে যাচ্ছে, শূন্য ভেক্টর। নেক্সট, কোনটি সঠিক ভেক্টর নয়? সঠিক ভেক্টর মানে কি? যার মান কখনো শূন্য হতে পারে না, সেটাই সঠিক ভেক্টর। তাহলে কোনটি সঠিক ভেক্টর নয়? নাল ভেক্টরের তো মান শূন্য, সুতরাং এইটা সঠিক ভেক্টর কখনোই হতে পারবে না। নেক্সট, পি কিউ। পি কিউ একটা ভেক্টর যাকে এ দ্বারা ডিফাইন করা হচ্ছে। যদি কিউ পি হয়, মানে পি কিউ, সাপোজ এই ভেক্টর তাকে বলছে তারা পি কিউ, এবং এ ইকুয়াল তারা বলছে পি কিউ। তারা বলছে কিউপি, কিউপির মানে হচ্ছে ডিরেকশন চেঞ্জ। ডিরেকশন চেঞ্জ মানে কি? পি কিউ এদিকে ছিল, কিউপি এদিকে, তার মানে এ এর ডিরেকশনও কি হয়ে যাবে? উল্টা দিক এদিকে হয়ে যাবে। তার মানে কি?
এ যদি হয় এদিকে মাইনাস এ হবে ঠিক তার উল্টা দিকে, রাইট? তাহলে কিউপি ইকুয়াল কি হবে? ডেফিনেটলি মাইনাস এ হবে। পি কিউ এদিকে, কিউপি ঠিক তার উল্টা দিকে, রাইট? তো পি কিউ ইকুয়াল এ, তাহলে কিউপি ইকুয়াল কি হবে? মাইনাস। নেক্সট, নিচের কোন মানের জন্য এ এবং বি পরস্পর বিপ্রতীপ? বিপ্রতীপ মানে কি? দেখো এইটার জন্য গ নাম্বার হিসাব করে দেখো যে আমাদের আছে কি এ ইকুয়াল 2i ক্যাপ এবং বি ইকুয়াল দেওয়া আছে, আচ্ছা বি ইকুয়াল, যদি বিটা বিপ্রতীপ হয় তাহলে 1/2i ক্যাপ বলতে পারি। তো 1/2 মানে কি আসলে 0.5 i ক্যাপ। ক্লিয়ার? বোঝা গিয়েছে? সুতরাং সঠিক উত্তর হচ্ছে আমাদের গ। এইবার আমরা গাণিতিক সমস্যা দেখব, ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। তারা এবি ভেক্টর, বিসি ভেক্টর, সিএ ভেক্টর এগুলো বের করতে বলেছে। তোমরা অঙ্ক করতে করতে অভ্যাস হয়ে গেছে তোমাদের, তোমরা জানো যে এভাবে করতে হয়, বাট ফিলটা আসছে না। যে জিনিসটা করছো একটু ফিল নাও, আসলেই তোমরা এই ব্যাপারগুলো জানো কিনা সেটা একটু চেষ্টা করো। এবং তোমাদেরকে একটু মনে করে দিতে চাই যে আমার ফিজিক্স সাইকেল কিন্তু চলছে, তোমরা কিন্তু চাইলেই এই কোর্সটাতে বা এই সাইকেলটাতে জয়েন করতে পারো। বেসিক ডেভেলপ হবে, ম্যাথ সলভ হবে। ক্লাসিফিকেশনে তো আর বেশি ম্যাথ নাই, আমি কয়টা ম্যাথই বা করাবো, কিন্তু এরপর যখন আমাদের যোগ বিধি আসবে এবং আমাদের ভেক্টর গুণন, স্কেলার গুণন আসবে, তখন আমরা প্রচুর পরিমাণ ম্যাথ করব। বোর্ডের ম্যাথ করব, আবার তোমার ইউনিভার্সিটিতে যেগুলো আসে সেগুলো করব, স্কুলেরগুলো করব। আমি প্রায় 13টা রাইটার, 14টা, বাজারে যতগুলো রাইটার হয় সবগুলো রাইটারের বই থেকে আমি ম্যাথগুলো দিয়েছি আসলে। সুতরাং এতটুকু বিশ্বাস করতেই পারো, যদি এটা কমপ্লিট করতে পারো তোমরা ভেক্টরটা, এই চ্যাপ্টার থেকে বা এর পরেও যে অধ্যায়গুলো রয়েছে কোনো সমস্যা থাকবে না 100%, যদি তোমরা আমার সাথে সাথে আমার 50% কষ্টটা একটু করতে পারো। আচ্ছা চলো শুরু করছি। এমনিই বলছি, এমনিই বোঝানোর জন্য বলছি যে সাপোজ এখানে একটা বস্তু রয়েছে, হ্যাঁ, এখানে একজন ব্যক্তি, এখান থেকে এতটুকু ধরো 2 মিটার, এই ব্যক্তিটা এখান থেকে এখানে আসলো, রাইট? এখান থেকে এতটুকু সাপোজ 5 মিটার, তাহলে এগুলো মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে, তাহলে এগুলোকে আমরা অবস্থান ভেক্টর বলতে পারবো। আচ্ছা, তুমি এই পজিশনের নাম দিলা এ, ক্লিয়ার? আর এই যে এই পজিশন, এই পজিশনের নাম দিলা বি। আমি যদি বলি বস্তুটা আসলে কতটুকু পথ গিয়েছে, তুমি পুরোটা থেকে 2 বিয়োগ করবা, দ্যাট মিনস এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য কত হবে? 3 হবে। এই 3টা যে তুমি পাচ্ছ সেটা কিভাবে পাচ্ছ বলো তো? নিশ্চয়ই বি থেকে এ বিয়োগ করেছো, তার মানে বস্তুটা ফাইনালি কোথায় গিয়েছে? সেখান থেকে ইনিশিয়াল। অর্থাৎ তুমি যদি এইটাকে 0 পয়েন্ট ভাবো বা ও পয়েন্ট ভাবো, এই রেফারেন্সকে যদি ও বলো, তাহলে তুমি নিশ্চয় এ বিটা পাচ্ছ কিভাবে? এ বি যে তুমি 3 বলেছো, এটা পাওয়ার লজিকটা কি তোমার? এটা পাওয়ার লজিক হচ্ছে তুমি পুরো ও বি থেকে পুরো ও এটা কি করেছো? বিয়োগ করেছো, তখন তুমি 5 - 3, দ্যাট মিনস তুমি আসলে, বা 5 - 2, দ্যাট মিনস আসলে তুমি 3 বলেছো। লজিক তো এখানেই, এতটুকুতে কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ তো আসলে নাই। এটাই আসলে সরণ ভেক্টর। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ না, এগুলোও মূলত আসলে সরণ ভেক্টর বের করতে বলা হয়েছে। এখান থেকে যদি আরো সহজ করি আমরা, তাহলে আমরা বলতে পারি যে বি থেকে আমরা এটা বিয়োগ করেছি। অর্থাৎ এটা যদি এক্স অক্ষ বরাবর হয়, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে 5i ক্যাপ, আর এটাকে আমরা বলতে পারবো 2i ক্যাপ। তাহলে কত মিটার ডিস্টেন্স অতিক্রম করেছে? তুমি সিম্পলি বলবা যে 5i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, দ্যাট মিনস 3i ক্যাপ। তার মানে বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করলেই এবি পাওয়া যায়। তাহলে যদি আমরা এবি পেতে চাই, তো পরে আছে এবি, ফাইনালি সে কোথায় গিয়েছে? বিতে গিয়েছে, দ্যাট মিনস বি থেকে ডিরেক্টলি এটা বিয়োগ করলেই পাওয়া যায়। যদি বলা হয় যে বিসি কত, তার মানে প্রথমে ছিল বিতে, তারপর গিয়েছে সিতে, তার মানে সি থেকে বিটা ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা বিয়োগ করলে আসলে পাওয়া যাবে। দ্যাট মিনস 3 - 1, 3 - 2, -5 -2 -5 করো, তাহলে আসলে বের হয়ে যাবে। এটাই তো লজিক। তো এখানে আমরা কি করেছি? মূল বিন্দু থেকে আগে হিসাব করেছি, তারপর বিয়োগ করেছি, এবং তারপর আমরা ট্রিক দিয়ে এটা শেখার চেষ্টা করছি, ছোট করে বোঝার চেষ্টা করছি। একই রকম ওখানেও করা যায়।
একই বাবা, একই একই রকম। দেখো বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। আমাদেরকে বলেছে এ বি, তাহলে মূল বিন্দু থেকে আগে এ কত সেটা আমরা দেখার চেষ্টা করছি। ওকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা অক্ষই কিন্তু রয়েছে, তাহলে এ ভেক্টর অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে, নিশ্চয়ই এভাবে লিখবা যে এ ভেক্টর ইকুয়াল 2i ক্যাপ মাইনাস আছে না, তাহলে 3j ক্যাপ প্লাস 4, তাহলে আমাদের এটা হবে 4k ক্যাপ। এটা কি মূলবিন্দু ও, রাইট। আবার বিটা যদি আমরা একইভাবে চেষ্টা করি, রাইট, বি, তাহলে ওবি ভেক্টর কত হবে, এটা ও এ বলতে পারো কিন্তু, হ্যাঁ আরো সুন্দর হবে, তাহলে ও এ হবে। ওবি ভেক্টর কত হবে আমাদের, এটা কিন্তু পজিশন ভেক্টর বের হচ্ছে, হ্যাঁ তাহলে দেখো 1i ক্যাপ, তার মানে শুধু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। বস্তুটা আসলে ছিল আগে এতে, এ থেকে গিয়েছে বিতে, তাহলে এবি কত হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখানে আমরা কি করেছিলাম, ওবি মাইনাস ওএ, এখানেও তাই করব, ফাইনাল হচ্ছে ওবি, ইনিশিয়াল হচ্ছে ওএ। তার মানে এবি ভেক্টর আমার যেটা বের হবে, তার মানে এটা আমাকে লিখতে হবে ও বি মাইনাস ও এ। এইভাবেও ভাবতে পারো যেখানে বিটা সবার শেষে না, তার মানে ফাইনালি সে বিতে গিয়েছে, ও তাহলে ওবি মাইনাস ও এ হবে। তাহলে ওবি আমাদের কত, ওবি হচ্ছে আই প্লাস 2j মাইনাস 5k না, আই প্লাস 2j মাইনাস 5k। বুঝলাম, একটু ধীরে লেখার চেষ্টা করছি কারণ হাতের লেখা খুবই খারাপ, যেমন আমার চেহারা খারাপ তেমন হাতের লেখা খারাপ, তেমন ভুঁড়ি বড়, মানে মানুষের একটা কিছু তো সুন্দর হয়, হ্যাঁ মানে একদম সোনাই সোহাগা, চারিদিকে খুবই ভালো। ক্যামেরার সামনে দেখো, লেখা কি দেখবা, ভুঁড়ি দেখে কুল কিনে না পাবা না। এখন বিয়োগটা করে দাও তোমরা, এখানে হবে কি মাইনাস আই ক্যাপ, এই মাইনাসে মাইনাস প্লাস হবে, তাহলে এখানে হবে প্লাস 5j ক্যাপ, এবং প্লাস মাইনাসে মাইনাস, দ্যাট মিনস এটা হবে আমাদের কে ক্যাপ। ও আচ্ছা, এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, দ্যাট মিনস আমাদের এখানে হবে 9k ক্যাপ। দেখো এটাও মাইনাস মাইনাস, এগুলো তো পারো তো বাবা, তাই না? তো এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর। একইভাবে যদি বিসি ভেক্টর বের করি, আমরা কতভাবে শিখছি না, আমরা ডিরেক্টলি সি ভেক্টর লিখে ফেলব। সি ভেক্টর তাহলে এখানে হবে আমাদের 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, রাইট। এটা সি ভেক্টর। আর বি ভেক্টর মাইনাস বি ভেক্টর কত হবে, বি ভেক্টর অলরেডি আমরা এখানে লিখেই রেখেছি, তাই না, i প্লাস 2j মাইনাস 5k। বিয়োগ করে দাও, কি সমস্যা, এখানে মাইনাস হবে, তার মানে এখানে হবে 2i ক্যাপ, মাইনাস হবে, তার মানে এটা হবে j ক্যাপ, মাইনাস মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে, তার মানে দ্যাট মিনস 3k ক্যাপ। এটা হচ্ছে আমাদের বিসি ভেক্টর। একইভাবে যদি সি এ ভেক্টর বের করতে বলে, তাহলে ফাইনাল পজিশনকে এ, তার মানে সে সি থেকে এতে এসেছে, তার মানে এটা ফাইনাল পজিশন, তাহলে এ ভেক্টরটা আগে লিখে ফেলবা। এ ভেক্টর কি আমাদের 2i ক্যাপ, সহজ না বলো, মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস এ ভেক্টর, হ্যাঁ ফাইনাল তো এ। সি আমাদের কত হবে 3 মাইনাস 2, তার মানে হচ্ছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। বিয়োগ করে দাও, তাহলেই আমাদের হয়ে গেল, তাই না, কোনো প্রবলেম না। নেক্সট আমরা বের করে ফেলেছি, এটা হচ্ছে বেসিক, সেটাকে আমরা ফলো করেছি, সবভাবেই দেখানোর চেষ্টা করেছি, এখানে না বোঝার মতো কিছু নাই। চুবাবো, হ্যাঁ নদীর পানি খাওয়াবো, সাগরের পানি খাওয়াবো, না বোঝার মতো কিছু আছে বলো? একদম বাস্তব, আমরা যেভাবে হিসাব করি সেভাবেই তো হিসাব করেছি। এখানে কি করেছি, এখানে কি করেছি, বড় বড় কান হয়েছে, পেছনে ল্যাঞ্জা হয়েছে, হয়েছে গাধা।
আমার মতো। আচ্ছা, এখানে এবি ভেক্টরের মান, বিসি ভেক্টরের মান এবং সিএ ভেক্টরের মান বের করতে বলা হয়েছে। তো আমরা যদি ভেক্টরগুলো জানি, রাইট, যেমন এবি ভেক্টর হচ্ছে -i প্লাস, মানে -i + 5 - 9, তার মানে এবি ভেক্টর আমার হচ্ছে -i + 5j ক্যাপ, বুদ্ধি অনেক বেশি, -9k ক্যাপ। তাহলে বলো তো এটার মান কত হবে? শিখিয়েছিলাম না, বলো? √i না, তাহলে এটা -1 + 5 হোল স্কোয়ার প্লাস -9 হোল স্কোয়ার, 1 হবে +25 হবে +81 হবে, দ্যাট মিনস √107। এটা হচ্ছে আমাদের এবি ভেক্টরের মান। একইভাবে বিসি ভেক্টরের মানও বের করতে পারবা নিশ্চয় তোমরা। দেখো তো আমরা মান জানি 2, 1, 3, তাই না? তাহলে আমাদের হচ্ছে 2i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 3k ক্যাপ যদি হয়, তাহলে আমাদের বিসি ভেক্টরের অনলি মান হবে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো এটা হবে 4 + 1 + 9। তো এটা হচ্ছে আমাদের √14। কত সহজ জিনিস। একইভাবে সিএ ভেক্টর নিশ্চয়ই তোমরা বের করতে পারবা। কন্টিনিউ করো, কি প্রবলেম? সহজ জিনিস, কিন্তু বেসিকটা তো বোঝা গিয়েছে, তাই না? লজিকটা তো বুঝেছ। বেসিক দিয়ে প্রথমে বুঝিয়েছি, তারপর আমি কিভাবে করতে হয় সেটা দেখি। অথচ হিসাব কিতাব লাগবে না, বলবে এসি ভেক্টর c - a, তাহলে সি থেকে ডিরেক্টলি বিয়োগ করে দিবা। ক্লিয়ার? যদি বলি এবি ভেক্টর কত, তো বি থেকে এ বিয়োগ করে দিবা, দ্যাটস। এখন বলেছে এ বি এর সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। আগে বোঝো, আগে কথা বোঝো, আগে লম্পঝম্প কইরো না, আগে বোঝো সে কি বলতেছি আমি বললাম যে এই একটা ভেক্টর 5i ক্যাপ মিটার, তার মানে এইটা আসলে কি একটা সরণ বোঝাচ্ছি যে কোনো একটা বস্তু এক্স অক্ষ বরাবর 5 মিটার গিয়েছে। আমি যদি বলি বলো তো বাচ্চা শুধু ডিরেকশনটা বলো তো, তুমি বলবা সে এক্স অক্ষ বরাবর গিয়েছে। আমি বলবো আরে গাধা ডিরেকশন বলো, তুমি কি বলবা? এটার ডিরেকশন হচ্ছে আই ক্যাপ। কোনো একটা বস্তু এই দিকে গিয়েছে, আমি বললাম যে 5j ক্যাপ, মানে 5 হচ্ছে মান আর জে ক্যাপ হচ্ছে তার দিক। আমি যদি বলি শুধু ডিরেকশন বলো, তো তুমি কি বলবা? জে ক্যাপ। আমি বললাম না না, এর ডিরেকশন তুমি বলো না, ওর সমান্তরালে যে আছে তার ডিরেকশন বলো। অর্থাৎ সাপোজ এইটা এর সমান্তরাল, তাহলে এর ডিরেকশন যদি জে ক্যাপ হয়, তাহলে এর ডিরেকশনও কি হবে? জে ক্যাপই তো হবে। একই ডিরেকশনই তো, সমান্তরালের ডিরেকশন তো আলাদা হয় না, সমান্তরালে কি হয়, ডিরেকশন তো সেমই থাকে। আমি যদি বলি যে এ তো 5 মিটার গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বলো তো এর সাথে যে সমান্তরালে রয়েছে তার ডিরেকশন কত? তুমি বলবা এর যে ডিরেকশন এরও একই ডিরেকশন, তার মানে এর ডিরেকশনকেই আমরা এইটার ডিরেকশন কিন্তু বলতে পারি। আমি বললাম এখানে বল প্রয়োগ করা হচ্ছে, এই বলের ডিরেকশন এই সরণের ডিরেকশন সেম। তুমি দেখলে আরে বল এবং সরণ তো একই দিকে ক্রিয়াশীল, তাহলে সরণের ডিরেকশন যদি আই ক্যাপ হয়, বলের ডিরেকশনও কি হবে? আই ক্যাপই তো হবে। এই জন্যই তো একক ভেক্টর বের করা হয়। বলা যায় একক ভেক্টর শুধু ডিরেকশন বের করে, আরে বাবা দরকার কি? দরকার হচ্ছে এটাই, আমি সরণের ডিরেকশনকে ডিরেক্টলি বলের ডিরেকশন হিসেবে ব্যবহার করতে পারছি। কিন্তু আমি কি এই যে বলের ডিরেকশন 5i ক্যাপ লিখতে পারবো না? 5 তো ভ্যালু ছিল, বলের মান তো কিছু আলাদাই হতে পারে, তাহলে সরণের শুধু ডিরেকশনটা আমাকে নিতে হবে। আমি এই জন্য একক ভেক্টর বের করে ডিরেকশনটা নিচ্ছি। তাহলে যদি বলা হয় কোনো একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কত, তার মানে ওই ভেক্টরের ডিরেকশন যা, তার সমান্তরালে যতগুলো ভেক্টর থাকবে সবগুলোর ডিরেকশন আলটিমেটলি সেম। তাহলে যদি আমাকে বলে এ বি এর সমান্তরালে একক ভেক্টর কত, সাপোজ আমাদের
এবিটা কত এসেছে -i + 5 -i + 5 -9k, তাহলে এটাই তো আমাদের এবি ভেক্টর, -i cap +9 नहीं +5, অনেকদিন পর নাহি শুনছো তোমরা না, শোনো না তো, মূর্খ 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 চেনো তোমরা, এই যে আমাকে দেখো তোমাদের সামনে। তাহলে আমাদের এবি ভেক্টর কি ছিল, -i cap + 5j cap -9k cap। আমি যদি বলি যে এই ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর কত হবে, তার মানে এই ভেক্টরের সমান্তরালে যত ভেক্টর তুমি কল্পনা করো না কেন, এইটার ডিরেকশন যা, এগুলো সবার ডিরেকশন কি হবে তাই হবে। তাহলে আমরা বলতে পারি এই ভেক্টরের ডিরেকশন আর ওর সমান্তরালে ভেক্টরের ডিরেকশন সেম। কিন্তু এবি ভেক্টরের সাথে তো মানও আছে, কিন্তু এগুলোতে যখন আনবা তখন তো মান লাগবে না, শুধু দিক লাগবে। তাহলে এইটা শুধু কি বের করবা, একক ভেক্টর বের করবা। দ্যাট মিনস একক ভেক্টরকে হ্যাট সাইন বা ক্যাপ সাইন ব্যবহার করা হয়। উপরে কি থাকে, উপরে থাকে সেই ভেক্টর আর নিচে থাকে সেই ভেক্টরের মাশাল্লাহ মানটা। তাহলে ওই ভেক্টর কত, -i cap + 5j cap -9k cap, আর এর মান কত আসছে, √107। এটাই হচ্ছে ডিরেকশন। এখন এটা বুঝতে তোমাদের অনেক অসুবিধা হয় যে এটা ডিরেকশন কেমনে হয়, আরে গাধা কি সব নিয়ে পড়ছি আমি। আমি যদি বলি যে একটা বস্তু এই দিকে গেল 5i cap, তার মানে আমি বলতে চাচ্ছি যে বস্তুটার সরণ x অক্ষ বরাবর 5 মিটার, এটা বুঝতে কোনো সমস্যা না। আমি যদি বলি s2 5j cap, অর্থাৎ বস্তুটা উপরের দিকে কত মিটার গেল, 5 মিটার গেল, বুঝতে কোনো সমস্যা না। আমি যদি বলি s3 2i cap + 2j cap, এর মানে কি রে, এর মানে হচ্ছে 1 2 1 2 2i, মানে x অক্ষ বরাবর 2, y অক্ষ বরাবর 2, তার মানে পয়েন্ট কোথায় হতে পারে এটা। তাহলে এই দিকটাকেই আমরা বলি আসলে 2i cap + 2j cap। হতে পারে তার মান আলাদা, ইটস ওকে, বাট ওই ডিরেকশনটাকে আমরা 2i cap + 2j cap আসলে বলতে পারি। এখানে ঠিক 3টা ডাইমেনশন দিয়ে বোঝানো হচ্ছে। সাপোজ এই বাহিরের দিকে কোনো একটা ডিরেকশন, তাহলে এটাও তো ডিরেকশন। একইভাবে এগুলো আলটিমেটলি কি হবে, -i cap /√107, এভাবে লিখে, হ্যাঁ তাহলে ভালো হবে। কিভাবে বলা যায়, আপনি লিখতেছেন কখন, 107i cap + 5 107j cap -9 107k cap। এবং এর ভ্যালু যদি তুমি বের করো, কিভাবে বের করে, এই যে এইভাবে বের করে আমি শিখিয়েছি, 1/√107, এটাকে হোল স্কোয়ার করো, এটাকে হোল স্কোয়ার করো, এটাকে হোল স্কোয়ার করো, তাহলে তুমি দেখবা আলটিমেটলি এর ভ্যালুটা কত আসবে জানো, 1 আসবে। তার মানে এটা একক ভেক্টর। আর i j k মূলত কি বোঝাচ্ছে, ডিরেকশনে বোঝাচ্ছে। এখানে ওখানে যেমন একটা ডিরেকশন বোঝাতে পারে, এরাও ডিরেকশনই বোঝাতে পারে। সুতরাং এরকম ভ্যালু দেখে অবাক হওয়ার কিছু নাই, মাথার মধ্যে প্যাঁচ লাগার কিছু নাই। অলরেডি আমি উদাহরণও দিয়েছি যে এটা কিভাবে ডিরেকশন বোঝায়, মনে আছে? ওই যে দেখিয়েছিলাম একটু আগে, যে সাপোজ এরকম যদি হয়, হ্যাঁ এটা সাপোজ 3, এটা সাপোজ 4, 3i cap, এটা হচ্ছে 4j cap। তারপর আমি কি করলাম, তারপর আমি একক ভেক্টর কিভাবে বের করলাম, 3/5 + 4/5, এবং দেখা গেল এখানে বর্গ করলে আলটিমেটলি কি বের হয়, আলটিমেটলি 1 বের হয়। তার মানে হচ্ছে 3/5i cap প্লাস, মনে করো একটু আগেই করিয়েছি, এটা আসলে ডিরেকশন। মানগুলো নিলে তো ওটা তো পিথাগোরাসের উপপাদ্যতে অঙ্ক করলে তো 1ই হয়, সুতরাং ঘাবড়ানোর কিছু নাই। আমি আমার জায়গা থেকে সবগুলো লেকচার এভাবে বোঝানোর চেষ্টা করবো। এমন না যে ভিডিও বিশাল দীর্ঘ হয়েছে। ফিজিক্স ভেক্টর চ্যাপ্টার 8টা লেকচারের মাঝে শেষ করব আমি,
এবং এই 2 ঘন্টা করে একটা লেকচার আসলে লাগবে। যখন স্কেলার গুণন করাবো দেখা যাবে 30 মিনিটে আমি বেসিক শেষ করব, বাকি 1.5 ঘন্টা শুধু ম্যাথ চলবে একের পর এক, যত রকম ম্যাথ হতে পারে। ওকে, এমসিকিউ চলবে, সেখান থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক কি আছে সেগুলো পড়ানো হবে। সুতরাং কোনো রকম কোনো কিছুতে কমতি থাকবে না, ট্রাস্ট মি। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ। আর যারা এখনো সাইকেলে ভর্তি হয়নি দ্রুত কিন্তু সাইকেলে ভর্তি হয়ে যেতে পারো।